কিউরিও ফাইটার ঘোষলি কল রেকর্ডিং সিরিজের সানডে স্পেশাল একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি কৌস্তভ। 2023 থেকে আমি আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করছি, সোদপুরের একটি হন্টেড বাড়ির ঘটনাটি ঘটে পারিজাতের সাথে। সেখানে অনেক ধরনের ঘটনার সম্মুখীন আপনারা হয়েছেন, আপনারা শুনেছেন, এবং অনেকের সাথেই এই ঘটনাটা শোনার পর বিভিন্ন ধরনের প্যারানর্মাল এক্সপিরিয়েন্স ঘটেছে, যেমন আমার নিজের সাথে ঘটেছিল। কিউরিও ফাইটার আজকের এই হরর পডকাস্টটি আপনারা কোথা থেকে শুনছেন সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানান। তো এই ঘটনাটি সাধারণ কোনো ভূত প্রেতের ঘটনা নয়। এখানে জড়িত ছিল একটা অভিশাপ এবং একজন প্রাচীন অপদেবতা, যে হয়তো অ্যাক্সিডেন্টালি সেখানে চলে আসে, কিন্তু তার পেছনেও ছিল একটা গম্ভীর রিজন। সোদপুরের এই বাড়িটার সাথে বাস্তুসাপ, দশমহাবিদ্যা এবং ডাকিনীতন্ত্রে সিদ্ধ এক সাধকের কী সম্পর্ক ছিল? কেন ঘটল এরকম মারাত্মক এক ঘটনা? সেটার উত্তর আজকে আপনারা পেতে চলেছেন। আজকে সোদপুরের এই হন্টেড বাড়ির শেষ এপিসোড। আশা করছি আপনারা আপনার সকল প্রশ্নের উত্তর পাবেন। ঘটনাটা পুরোটা শুনে আপনারা হয়তো ভয়ে শিহরিত হয়ে উঠবেন এবং আপনাদের মনে হবে যেন মানুষ হয়ে আমরা কোনো ধরনের এমন অনাচার না করি যার জন্য আমাদের সাথেও এরকম কোনো ঘটনা ঘটতে পারে। আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে। আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম কোনো হরর এক্সপিরিয়েন্স, এরকম ধরনের কোনো ভৌতিক অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করতে চান, আমাকে ইমেল করতে পারেন curiofite@gmail.com এই ইমেল আইডিতে, অথবা আমাকে ইনস্টাগ্রামেও যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন, বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছি কিউরিও ফাইটার ঘোষলি কল রেকর্ডিং সিরিজের সানডে স্পেশাল মারাত্মক একটি হরর পডকাস্ট, যেটা সোদপুরের সেই বাড়িটির শেষ এপিসোড, যেখানে ঘটেছে নানান ধরনের পৈশাচিক ঘটনা। ঘড়িতে বেলা 3টে, রবিবার। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের একটি হরর পডকাস্ট। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো পারিজাত, কেসটা এটা হচ্ছে, আগের দিন আমরা তোমার ঘাটশিলার এক্সপিরিয়েন্সটা শুনেছি, যেটা তুমি পুজোর পর গেছিলে, অ্যান্ড সেখানে গিয়ে তোমার সাথে বেশ কয়েকটা ঘটনা ঘটে যেগুলো খুবই তাৎপর্যপূর্ণ। অ্যান্ড একটা দেবীর কথা শুনতে পেয়েছিলে, তিনি তোমাকে কিছু প্রদান করেন তোমার রক্তের বিনিময়ে, এবং এছাড়া তুমি একজন ডাকিনীতন্ত্রে সিদ্ধ সাধুর দেখা পাও পাহাড়ের মাথায়। অ্যান্ড এই পুরো জিনিসটা খুবই ইন্টারেস্টিং ছিল, ঠিক আছে? তোমার সাথে লাস্ট যেটা কথাবার্তা হয়েছিল, অ্যান্ড যতটা জানি যে এই সবের পর বাড়ি ফেরো, তারপরে বেশ কিছু ঘটনা ঘটে, বেশ কিছু ক্রিয়া হয়। সেই ক্রিয়ার পরে আপাতত তোমরা এখন শান্তিতে রয়েছো বা স্টেবল রয়েছো। অ্যান্ড আই থিঙ্ক ঘাটশিলা থেকে ফিরে আসার পরপরই ওই তোমার ডিসেম্বর নাগাদ তোমার অ্যাক্সিডেন্টটা হয়। অ্যাক্সিডেন্টের পরেই হয়তো সব ঠিক হয়েছে। ইভেন আমাকে কয়েকজন জিজ্ঞেস করেছিল পারিজাতের কি খবর অ্যান্ড অল, তখন আমি বলেছিলাম যে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি হসপিটালাইজড। তো যাই হোক, আমি চাই যে ঘাটশিলার পর তুমি বাড়ি ফিরে এলে, তুমি বললে যে তোমার ফ্ল্যাটেও প্রবলেম শুরু হয়েছে, বা ফ্ল্যাটেও প্রবলেমটা ছিল, বুঝতে পারলাম যে প্রবলেম ছিল আর কি। এবার আই থিঙ্ক আজকের ঘটনাটা আমরা পুরুলিয়ার ব্যাপারটা দিয়ে স্টার্ট করলে অনেকে বুঝতে পারবে বা অনেকের বুঝতে সুবিধা হবে। তো কি ঘটেছিল পারিজাত, একটু বলো আমাদেরকে। তো ওখানে একটা জায়গা আছে পাখি পাহাড় নামে। পাখি পাহাড়ে তোমার একটা পাহাড় আছে, বেশ বড় পাহাড় না, একটা বড় পাথর আছে। সেইখানে তোমার বিভিন্ন পাখির যে তোমার নকশা, সেটা খোদাই করে রাখা আছে, ওই জন্য পাখি পাহাড়, ওই জন্য পাখি পাহাড় বলে ওটাকে। তো আমরা গেছিলাম ওখানে ঘুরতে ফিরতে, এবং পাখি পাহাড়ে যে পাদদেশটা আছে না, মানে যে জায়গাটা থেকে পাহাড়টা শুরু হয়েছে, ওখানে মানে বিক্ষিপ্ত কিছু জঙ্গল আছে, এদিক ওদিকে হালকা জঙ্গল সেরকম। তো বাবা মা ওখানে দেখছিল, আমি আর ভাই একটু ঘুরছিলাম এদিক ওদিকে। তো ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখলাম ওই জঙ্গলের মধ্যে, খুব বেশি দূরে মানে মানুষ চোখে দেখতে হবে এরকম জায়গাতেই একটা ছোট কুটির থাকে না, দেখবে কুড়ে ঘর টাইপের, বা সবচেয়ে ভালো কথা ওই যে ঠেক গুলো হয় না, তুমি গ্রামাঞ্চলের দিকে গিয়ে দেখবে যে অনেক সময় চা পান বিড়ি সিগারেটের রাস্তার মধ্যে এটা ওরকম গুমটি মতো আছে, একটা গুমটি টাইপের। হ্যাঁ, কিন্তু ওই তোমার বাঁশের উপরে পাতা টাতা দিয়ে তৈরি করে, উপরে পাতার চাল দেওয়া আছে। আচ্ছা, হ্যাঁ। তো
ওইখানে দেখলাম যে যে কুটিরটা আমরা দেখছি না, তার বাইরে 2-3টে মুখোশ টানানো ছিল। মুখোশ, আচ্ছা, মুখোশ টানানো ছিল, ছোট মুখোশ, বড় না, তোমার এই তোমার হাতে যে তালু হবে সেরকম বড়। বিভিন্ন রকমের, ধরো কোনো একটা মানে বেশিরভাগই তোমার সাঁওতাল, মানে খুব বেশি তো ছিল না, 10-12টা মতো ছিল। তো সেইখানে হলো কি তোমার একটা সাঁওতাল মেয়ে, একটা সাঁওতাল ছেলে, এরকম বিভিন্ন টাইপের ছিল মূলত ওইটার উপরই। মানে নাথিং স্কেরি? না না না, কিছু না, একদম নর্মাল মুখোশ, যেরকম অনেকে ঘর সাজায় না যে ধরনের মুখোশ গুলো দিয়ে, একদম ওরকম টাইপের মুখোশ। ওকে ওকে। হ্যাঁ, তো ওরা কি করে না, মুখোশ গুলো তোমার ওই কাগজ থাকে, কাগজের মন্ড বাড়ি তৈরি করে, তারপরে রং টং করে। আচ্ছা। তো ওখানে গিয়ে আমার ভাইয়ের মুখোশ গুলো খুব পছন্দ হয়ে যায়, খুব ভালো লেগে যায়। তো বলে যে মুখোশ কিনবো, এবার কেনার জন্য তো লোক চাই, এবার লোকটা তো কোনো ছিল না। তো আমরা ভেতরে একটু হাঁক ডাক করি, ওখানে কেউ কাউকে দেখতে পায় না। তো 2-3 মিনিট পরে একটা লোক ওই জঙ্গলের ভেতর থেকেই একটা লুঙ্গি পরা, গায়ের মধ্যে একটা স্যান্টো গেঞ্জি পরা, বিড়ি খেতে খেতে বেরিয়ে এসে, হ্যাঁ কি ব্যাপার দাদা? তখন আমি বলি, এখানে তুমি থাকো? বলছে হ্যাঁ। তুমি মুখোশ বিক্রি করো? মুখোশ বিক্রি করি না তো। আমি তাহলে এই মুখোশ গুলো, যা ওগুলো বিক্রি করার জন্য না তো। তো তখন আমরা বললাম তাহলে টাইম রেখেছো কেন? তখন বলছে এই তো তৈরি করছি, শুকাচ্ছে, এই জন্য রেখেছি। তো তখন তো আমরা মানে মুখোশটা এতই ভালো লেগেছিল, মানে ভাইয়ের খুব ভালো লেগেছিল, তো বারবার লোকটাকে বলে, পুশ করতে থাকে যে ঠিক আছে তুমি একটা সেরকম বানিয়ে নিও, যে আমি মুখোশটা কিনতে চাই। হ্যাঁ, তো লোকটা অনেকক্ষণ ধরে না করে, যে না মুখোশ দেওয়া যাবে না, এটা কেনার জন্য না, আমার ইচ্ছা হচ্ছে তাই বানিয়েছি। বেশ রুড ছিল লোকটা, মানে বেশ রুড়ো ভাবেই তখন বলছিল কথাগুলো। তখন আমার কথাগুলো শুনে খুব ভালো লাগেনি। আমি মনে ঠিক আছে এখান থেকে তুই চল। তো ততক্ষণে বাবা মা ওখানে এসে পড়ে। তো ভাই একটু জোর জবরদস্তি করে যে না কিনবো, হ্যান ত্যান টাইপের। তারপরে ওদের সাথে কথাবার্তা হয়, শেষ অব্দি লোকটা মুখোশ বিক্রি করতে রাজি হয়। 2টো মুখোশই আমরা কিনি, তবে একটা শর্ত আছে। শর্তটা হলে গিয়ে যে 2টো মুখোশ কেন কিনি বললাম, কারণ লোকটা 2টো মুখোশের নিচে বেচবে না, সিঙ্গেল কেনা যাবে না। সিঙ্গেল কেনা যাবে না, এবং সিঙ্গেল মানে তুমি 2টো মেয়েও কিনতে পারবে না, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে কিনতে হবে, ঠিক আছে? এবং ওইগুলো জোড়া জোড়ায় রাখা আছে, ওই সেই জোড়া জোড়া মুখোশই বেচবে। আচ্ছা। হ্যাঁ, তো সেটা বেচবে। এবং আমাদের বেশ মানে ওইটুকু মুখোশের যে ধরনের দাম হয় ওইখানে, পুরুলিয়াতে কিন্তু এছাড়াও আরো অনেক গ্রাম আছে যেখানে, একটা স্পেশাল গ্রাম আছে যেখানে ছৌ নাচের মুখোশ বিক্রি করা হয়, বুঝতে পারলে? তো ওইখানে শুধুমাত্র ছৌ নাচের অনেক রকমের মুখোশ পাওয়া যায়। তো এটা কিন্তু সেই জায়গায় ছিল না, মানে খুব একটা অড জায়গায় ছিল। তো আমরা ওকে বোঝালাম যে লোকটা এরকম ভাবে বলছে, তো দাম বেশি চাইছিল। হ্যাঁ হ্যাঁ, এটা তাছাড়া এমন একটা কি হামড়ি, কিন্তু ওর ওইখানে না চোখটা লেগে গেছিল যে আমাকে এটা কিনতেই হবে। ঠিক আছে কেন। তো বেশ বেশি দাম দিয়েই, মানে অনেকটা বেশি দাম দিয়ে আমরা কিনলাম। তো কিনে যখন আসলাম, আমাদের যে গাড়ির ড্রাইভার ছিল, সেই গাড়ির ড্রাইভার বললো ওটা মানে কি, ওখানে কি পেলেন হাতে, কি ব্যাগের মধ্যে? তো তখন আমরা বললাম যে এরকম কিনেছি। তখন ড্রাইভার লোকাল লোক ছিল ওখানে। তো ড্রাইভারের মধ্যে বললো এখানে মুখোশ কোথায় বিক্রি হচ্ছে? আমরা জঙ্গলের ভেতরে। বললো কই চলুন তো দেখি। তো তখন এমনি সন্ধ্যে নেমে আসছিল, তখন আমরা তাই জন্য আর বললাম ঠিক আছে ছাড়ো, যা যাবে। তখন বললো এখানে তো কেউ মুখোশ বেচে না। খুব অবাক হয়ে গেল। বললো সামনে যে, আমি তো ওকে যে কথাটা বললাম সেটাই বললো, যে জিজ্ঞেস করলো কত টাকা নিয়েছে। তো আমার এখন ঠিক দামটা মনে নেই। তো বললো, যখন আমরা বললাম তখন বললো যে আপনি সামনে গিয়ে তো একটা গ্রাম পাবেন, সেখানে মুখোশ কেনা যায়। যাই হোক, লস স্বীকার করবো বা যাই কিছু, মুখোশটা ভালো ছিল। 2টো মুখোশই খুব সুন্দর ছিল, মানে মেয়েটার মুখটা মানে খুব মৃন্ময়ী প্রতিভার মতো, খুব সুন্দর মিষ্টি মুখ ছিল। ছেলেটার একটা গোফলা একটা লোকের মুখ ছিল, ছেলেটার যে মুখোশটা ছিল। তো যথারীতি আমরা সেগুলোকে নিয়ে চলে এলাম। নিয়ে চলে এসে ভাইয়ের যে বাড়িতে, ভাইয়ের যে ঘর আছে, মানে ফ্ল্যাটের কথা বলছি, সে ভাইয়ের ঘরের যে দেওয়ালটা আছে, সেই দেওয়ালে আমরা পাশাপাশি দুটোকে টানালাম, বুঝতে পারলে? মানে ভাই ওখানেই টানালো, যাতে তুমি চোখ খুলে যাতে দেওয়ালে মুখোশটা দেখা যায়, 2টো মুখোশ দেখা যায়। ছেলেটার মুখোশটা ডান দিকে, মেয়েটার মুখোশটা বাঁ দিকে। তো 2-3 দিন ভালোই ছিল সবকিছু। হ্যাঁ, তারপর থেকে না আমাদের হঠাৎ করে খুব শরীর খারাপ হওয়া শুরু হলো। শরীর খারাপ মানে অকারণ শরীর খারাপ। প্রথমে তো এসেই আমাদের সবার জ্বর হলো, একের পর এক জ্বর হলো। আমরা ভাবলাম হয়তো আমরা জায়গা চেঞ্জ করেছি, সিজন চেঞ্জ হয়েছে, তাই জন্য হয়তো এরকম হচ্ছে। শীত থেকে হালকা গরম পড়ছে। হ্যাঁ, হঠাৎ করে মার্চ মাসে এরকম সিজন চেঞ্জ হয় না, সেরকম টাইপের। তারপরে হঠাৎ করে সবারই পেট খারাপ হতে শুরু করলো, মানে অকারণে। হ্যাঁ, অদ্ভুত ভাবে। তো এইটা ঠিক হতে না হতে, এই ঘটনাগুলো সবার সাথেই হচ্ছে, শরীর খারাপ হওয়া, পেট খারাপ হওয়া। হ্যাঁ হ্যাঁ, শরীর খারাপ হওয়া, পেট খারাপ হওয়া। আমরা ধরেছি যে আমরা কোথা থেকে বাইরে থেকে ঘুরতে এসে হয়তো সেখানে খাওয়া দাওয়ার কিছু অসুবিধা হয়েছে, অ্যাডজাস্ট করতে পারছি না, এগুলো ধরেছি। তো এই আমাদের শরীর ঠিক হতে না হতেই তারপর শুরু হলো আমাদের অ্যাক্সিডেন্টস। হ্যাঁ, মানে
হ্যাঁ অ্যাক্সিডেন্ট কিরকম, যে বাবা মায়ের হলো, ভাইয়েরও হয়েছিল একটা, মানে বাবা মাকে নিয়ে স্টেশনে ছাড়তে যাচ্ছিল, কারণ মা এখান থেকে যখন অফিস যায় তখন সোদপুর স্টেশন থেকে তোমার ট্রেন ধরে দমদম গিয়ে সেখানে মেট্রো ধরে অফিস যায়। তো যেটা এতদিন হয়নি, মানে জবে থেকে বাবা মা যাচ্ছে আর কি অফিসে, কোনোদিন হয়নি এটা। সেবার এটা হলো যে বাবা সোদপুর স্টেশনে ঠিক ঢোকার মুখে মানে গাড়িটা নিয়ে একটু দূরে দাঁড়াতে হয়, যেখানে 4 নম্বর প্ল্যাটফর্মের পাশে, সেখান থেকে মা যায়। তো ওখানে একটা অটোওয়ালা মানে হঠাৎ করে রাস্তার মাঝখানে থেকে, অটো এমনি সব থেকে হুট করে ঘুরে যায় রাস্তার মাঝখানে, ঠিক আছে, চলতে চলতে দুম করে। তো এবার ঘুরে গিয়ে বাবা কেমন ভেড় মারলো, বাবা মাকে নিয়ে একদম রাস্তার মধ্যে ছিটকে পড়ে গেল। গাড়ি খুব আসতেই ছিল, সেখানে পড়ে গিয়ে পুরো বাইকটা পুরো বাবার মানে বাবা পায়ের উপরে এমন ভাবে পড়লো যে বাবা পায়ের যে বুড়াঙ্গুলের পাশে যে দুটো আঙ্গুল আছে সে দুটো আঙ্গুল পুরো মানে বেঁকে মুচড়ে পিছন দিকে একদম বেঁকে গেল, টুইস্টেড হয়ে গেল। তো আমাদেরকে ওই অটোওয়ালাদেরই ওখানে যে অ্যাসোসিয়েশন আছে ওরাই বাবাকে মানে দৌড় করে ওখান থেকে নিয়ে গিয়ে গেছিল। মানে মায়েরও হাতে খুব চোট লেগেছিল, মানে হাতে ফালা হয়ে কেটে গেছিল। হ্যাঁ, তো ওরাই নিয়ে গেছিল, তোমার হাসপাতালে নিয়ে গেছিল। হাসপাতাল থেকে তারপরে রাস্তায় মা আমাকে কল করে যে বাবার এরকম হয়েছে, তো সেখানে যাই আমি। তো এই ঘটনাটা সারতে তো বেশ সময় লেগেছিল, কারণ পায়ে ওটা হয়েছিল। তারপরে জানো তো একটা ব্যাপার দেখলাম যে মায়ের যে অ্যাক্সিডেন্ট গুলো হয়েছিল না, মানে নর্মাল যে ঘা গুলো, ধরো হাতে কেটে গেছে এরকম, ঘা শুকোতেই চাইছে না। হ্যাঁ, এবং মানে পুজ হয়ে যাচ্ছে এরকম টাইপের। হ্যাঁ, মানে জল সাধারণত কি হয়, জল লাগালে ঘা বাড়ে। না না, সুগার টুগার কিছু ছিল না। হ্যাঁ, আমার সুগার ছিল বাবার, মায়ের নেই কিন্তু। তো মায়ের এরকম হাতের মধ্যে দেখলাম যে এরকম তোমার ঘা শুকাচ্ছে না কিছুতে। তো এই ব্যাপারটা মিটতেই আবার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হলো। ভাইয়ের অ্যাক্সিডেন্টে কিরকম দেখো, বেশ কয়েকদিন ধরেই না, মানে এটা আমরা লক্ষ্য করেছিলাম পুরুলিয়া থেকে আসার পরেই আমাদের বাড়িতে না খুব অশান্তি হতো, মানে খামাখা অশান্তি নিজেদের মধ্যেই। হ্যাঁ হ্যাঁ, মানে যেসব ব্যাপারে কথাবার্তা, মানে যেসব ব্যাপারে অশান্তি হয় না সেরকম। যেমন মানে আমাদের বাড়িতে একটা নিয়ম আছে যে সবার একসাথে খাওয়ার কোনো ব্যাপার নেই, কারণ সবাই তো আমরা চাকরিজীবী। তো যে যখন পারে সেরকম খায়, যে খায় সে তার নিজের বাসনটা ধুয়ে রেখে দেয়, ঠিক আছে, সবাই এরকম করে। তো এইসব বাসন ধোয়া নিয়ে খুব বাজে মানে সমস্ত গন্ডগোল, মানে ফালতু কারণে, যেসব কারণগুলোতে গন্ডগোল হয় না সেসব কারণগুলোতে গন্ডগোল। তো এরকমই একদিন একটা গন্ডগোল হয়েছিল। তখন ভাই আমার বাড়িতে ছিল, ভাই এখানে ছিল না, কিন্তু এখান থেকেই মানে এই ফ্ল্যাটে আমাদের খুব অশান্তি হতো। আমার সাথে বাবার ঝামেলা হচ্ছে, বাবার সাথে মায়ের ঝামেলা হচ্ছে। তো ভাই যখন ওই বাড়িতে ছিল না, তখন জেঠুর সাথে একটা কি ব্যাপারে কথা কাটাকাটি হয়েছিল, মানে একটা দুটো কথা কাটাকাটি হয়েছিল, এবং সেখানে ওর মানে রাগ দেখাতে গিয়ে কেন যে করলো জানি না, ওরকম ছেলেই না, মানে হঠাৎ করে রাগ দেখাতে গিয়ে না, জানলা একটা তোমার রান্নাঘরের জানলার কাঁচ আছে, সে কাঁচের মধ্যে ঘুষি চালিয়ে দেয়। যে ঘুষি চালিয়ে দেয় সে কাঁচ তো ভেঙেছেই, কিন্তু ওই কাঁচে ভাঙা কাঁচে না ওর যে ডান হাত আছে, ডান হাতের পুরো টেন্ডনটা পুরো ফালা হয়ে ছিঁড়ে যায়। তো আমরা তারপরে আবার যখন এরকম হলো তখন ডেকেছে, তখন আমি তো আর অফিস যেতে পারলাম না, তখন ভাইকে নিয়ে দৌড়াতে হলো, বাবা আসলো, সবাই মিলে গেলাম। তখন প্রথমে আরজি করে গেলাম, তারপর সেখান থেকে অ্যাপোলোতে গেলাম। অনেক টাকা খরচা হয়ে গেছিল আমাদের, প্রচুর টাকা। এবং টাকা খরচার ব্যাপারেই বলি, এই যে অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে না, তার মাঝখানে আমাদের বিভিন্ন জিনিস না হারিয়ে যেত। মানে ধরো অফিসে মায়ের একটা ধরো গুরুত্বপূর্ণ একটা ব্যাগ, ছোট ব্যাগ আছে ধরো, তার মধ্যে কিছু টাকা কুড়িয়ে আছে, সেই টাকাটা মানে ধরো অফিসে ব্যাগটা হারিয়ে দিয়ে চলে এলো মা। অফিসে তো ব্যাগ হারায় না, মানে পরের দিন গেলে তুমি পাবে, কিন্তু পাওয়াই গেল না এরকম। তুমি যে জেঠুর ব্যাপার বলছো, মানে তোমার ভাই যার বাড়ির জানলা ভেঙে দেয়, হ্যাঁ, সেটা তোমার বাড়ির পাশে যে জেঠু আছেন উনি? হ্যাঁ, মানে আমারই তো জেঠু। আচ্ছা, আমরা ওই যে আমরা যে বাড়ি আছে না, যে বাড়ির ঘটনা এতদিন আমি বলেছি, তো ওখানে আমরা একসাথে জয়েন্ট ফ্যামিলি হিসেবে থাকি, আর ফ্ল্যাটে আলাদা থাকি। এবং জয়েন্ট ফ্যামিলি বলতো মানে পাশাপাশি বাড়ি, বুঝতে পারলে তো, আমাদের বাড়ি তার পাশে জেঠুদের বাড়ি, ঠিক আছে। তারপরে হলো গিয়ে এরকম বিভিন্ন দিক থেকে আমাদের টাকা বেরোতে শুরু করলো। মানে হয়তো কোন একটা জিনিস অ্যামাজন অর্ডার দিচ্ছি, সেখান থেকে ধরো ভুল জিনিস পাঠাচ্ছে, সেটা রিফান্ডের জন্য করছি, রিফান্ড আসছে না। বা হঠাৎ করে ধরো কাউকে কোনো গুগল পে করা হচ্ছে, ইউপিআই করা হচ্ছে, সেখানে ধরো মানে ভুল করে টাকা বেরিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, মানে প্রচুর টাকা বিভিন্ন ভাবে না, বড় প্রবলেমের মধ্যে আছো। হ্যাঁ, মানে টাকা বেরোচ্ছে, শরীর খারাপ হচ্ছে, ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে। ভাইয়ের হাত কাটাটা নিয়ে তো অনেকদিন ভুগতে হয়েছিল। মানে প্রায় তোমার ভাই তো ওই হাতে যেরকম অবস্থা ছিল, পুরো প্লাস্টিক সার্জারি করতে হলো, ঠিক আছে, পুরো মেডিক্লেমটা ভেঙে ফেলতে হয়েছিল ওখানে ভাইয়ের। তো সেখানে অনেকটা দিন সময়ের পরে তারপরে ও ধীরে ধীরে একটু স্বাভাবিক হওয়ার পরে তখন ও হায়দ্রাবাদে আবার গেল, যেখানে পড়াশোনা ছিল। এর আগে মেডিকেল লিভ নিয়ে এখানেই ছিল,
ওখানে যেতে পারেনি, আমরা একটা সার্টিফিকেট দিয়ে দিয়েছিলাম। তো তখন আমরা দেখলাম যে পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে, এবং তখনই মানে ঘাটশিলা ব্যাপারটা আর কি, আমরা ঠিক করলাম যে এমনিতে যা যা প্রবলেম ছিল আমরা ঠিক করলাম চলো একটু ঘুরে আসি বাইরে থেকে, তাছাড়া তো সলিউশন একটা ব্যাপার ছিল, আমারও একটা উত্তর জানার দরকার ছিল যে কি হবে না হবে পরিস্থিতিটা। আর এর সাথে সাথে সোদপুরের যে বাড়িটা রয়েছে সেখানে অ্যাক্টিভিটি হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেখানে ওই তোমাকে বললাম না, যখনই আমি কোনো আমার মেয়ে স্টুডেন্টকে মানে যারা ওখানে যাচ্ছে ব্যাচে যারা পড়তে আছে, কেউ ধরো এদিক ওদিক একটু চলে গেল, মানে ধরো কেউ ওপরে বাথরুমে একা চলে গেল বা নিচের বাথরুমে একা চলে গেল, তো মোলেস্ট হচ্ছে। হ্যাঁ, কারো চুল ধরে টানা হচ্ছে, কারো জামা কাপড়ের ভেতরে হাত ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এরকম টাইপের, মানে কে করছে দেখতে পাচ্ছে না। অনেক মেয়ে এরকম কাঁদতে কাঁদতে আসতো। তারপরেই তো তুমি বললাম তো তোমাকে আগের দিন যে আমি বন্ধ করে দিলাম, ওখানে বাধ্য হয়ে গেলাম। আচ্ছা, এরপর তুমি গেলে হচ্ছে ঘাটশিলাতে গেলাম, ঠিক আছে। তো ঘাটশিলা থেকে যখন ফিরে এলাম, ফিরে আসার পরে তো পুজো নেমে গেল, কারণ অক্টোবরের শুরুর দিকে ফিরেছিলাম। তো তারপরে পুজো ছুটিতে ভাই এলো, যথারীতি পুজো ছুটিতে ভাই আসার পরে ভাইয়ের আবার একটা অ্যাক্সিডেন্ট হলো। অ্যাক্সিডেন্ট মানে হলো গিয়ে তোমার ওই দশমীর পরের দিন একাদশী না দ্বাদশী হবে ঠিক মনে নেই আমার, ওর একটা বন্ধু বাইকে করে যাচ্ছিল, তো একদিন ওর 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 বন্ধুটা এসে বললো যে এরকম দাদা এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি হয়েছে? তখন বলছে যে ওই ওর বাইক পায়ে পড়ে গেছে নাকি ভাইয়ের, তো পায়ে খুব চোট লেগেছে গোড়ালিতে। তো যথারীতি ওরা ধরে ধরে নিয়ে চলে এলো। তো আমরা ঘরের মধ্যে জিজ্ঞেস করলাম কি করে হয়েছে, বললো ওই রাস্তায় ওই নুড়ি পাথর থাকে না, অনেক সময় দেখবে যে পিচ করে রাস্তায় ও উঠে যায়, কড়কড়ে হয়ে যায়, ওইখানে কি গাড়িটা পড়ে গেছে। এবার তখন আমি বললাম যে তাহলে ও কোথায় ছিল? তখন বললো ও তো পিছনে বসেছিল। তখন আমার দেখি না খুব অবাক লাগলো, আমি বললাম তুই সামনে বসেছিলি, তোর লাগলো না? ওর লেগে গেল? বলে হ্যাঁ দাদা, মানে আমি পড়লাম, আমার কিন্তু মানে খুব বেশি কাটেনি, হাতে দেখালো একটা কেটেছে, কিন্তু ভাইয়ের মানে পড়েছে, কিন্তু গাড়িটা এমন ভাবে হট করে পড়েছে যে ওর পায়ের ওপর গিয়ে পড়েছে, মানে ও তো পড়েছে প্লাস গাড়িটা ওর উপরে পড়েছে। হ্যাঁ, তো তার ফলে পুজোর পরে বেশ কিছুদিন ভাই এখানেই কনফাইন্ড হয়ে রইলো। আর তখন তো আমি তোমাকে বললাম ঘাটশিলা থেকে আসার পরে আমি বুঝতে পারছিলাম যে মানে পরিবেশটা আমাকে ঠিক ওয়েলকাম করছে না। ফ্ল্যাটের পরিবেশটা, বাড়ির পরিবেশটা তো বললাম আমি তোমাকে, পায়ের তার ওইগুলো, হ্যাঁ 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 ওইটা তোমাকে বললাম। তো তারপরে না আমরা একটা মানে যেহেতু ভাই বেশি হাঁটাচলা করতে পারতো না, তাই আমরা কি করতাম, রাত্রেবেলা যে ভাইয়ের খাবারটা আছে সেটা আমরা ভাইয়ের ঘরের বাইরে রেখে দিতাম। তো ও কি করতো যে ও খেয়ে দিয়ে ওখানেই আবার থালাটা রেখে দিত। তো খুব বেশি হাঁটাচলা করতে পারতো না, আমরা বলতাম তুই জানলা দিয়ে হাত ধুয়ে নিবি অথবা থালার উপরে হাত ধুয়ে নিবি। খুব ব্যথা ছিল ওর পায়ে, আমরা এরকম রেখে দিয়েছিলাম। তো 2-3 দিন এরকম হওয়ার পরে তারপরে হঠাৎ করে না মানে বাড়িতে খুব অশান্তি হতে শুরু করলো। কি নিয়ে অশান্তি এই জায়গাটা একটু বলা দরকার। না, মা একদিন সকালবেলা উঠে হঠাৎ করে চেঁচামেচি করতে শুরু করলো যে ভাই নাকি মানে খেয়ে দিয়ে নাকি, মানে ওর একটা স্বভাব আছে, ও রাত্রেবেলা করে মাছ খায়, মাংস খায়, এই জিনিসগুলো খায়। তো আমি দেখতাম কি মানে মা উঠে বললো যে ঘরে খুব চেঁচামেচি শুরু হয়ে গেছে। আমি বেরিয়ে দেখি যে মানে খেয়ে ঘরের মধ্যে মানে চিকেন ছিল, সেই হাড়গুলো এরকম ছিটকে ছিটকে রেখে দিয়েছে। মানে ধরো ও খাবারটা খাওয়ার পরে কি করতো যে থালাটা বাইরে বের করে রাখতো, তো ঘরের বাইরে ও ঘরের মধ্যেই আছে, ও দরজাটা ভেতর থেকে দেওয়া আছে। আমাদের ডাইনিং স্পেসটা সেখানে যেন মানে ও নিজের ঘরে যেন খেয়েছে, খাওয়ার পরে যেন হাড়টা যেন ছুঁড়ে মেরেছে ডাইনিং স্পেসে। একটা হাড় এদিকে গেছে, একটা হাড় ওদিকে গিয়ে পড়ে আছে, মানে সারা ঘরে হাড় ছড়িয়ে আছে। হ্যাঁ, সারা ঘরে হাড় ছড়ানো আছে, বুঝতে পারলে তো? মানে যে 2-3টে হাড় খেয়েছে, মানে যে 2-3টে মানে মাংসের সাথে হাড় ছিল, সে কটা এদিক ওদিকে ছড়িয়ে আছে। কোনোটা টেবিলের তলায় আছে, কোনোটা সোফার কাছে পড়ে আছে, কোনোটা মেঝের মধ্যে পড়ে আছে। এবার সেটা নিয়ে তো খুব বড় ঝামেলা হলো। মা তো বিরাট একটা ঝামেলাঝাটি করলো যে তুই এরকম খাবি দাবি ঘরের মধ্যে ছড়াবি কেন। তো ও যত ঘুম থেকে উঠে তো ও তো নিজে অবাক হয়ে গেছে, মানে আমাদের সামনে আমরা যেটা রেখেছি আর কি, যে ও খুব অবাক হয়ে গেছিল। ও তখন বলেছিল এসবও করেনি। তো মা তো শুনতে চায় না, এই ব্যাপারটা নিয়ে ঝামেলা হলো। যাই হোক, ওই দিনের মতো এই ঝামেলাটা তখনই একটু থেমে গেল। আমি তখন বোঝালাম যে দেখ এরকম হতো, তো পায়ে হতো ব্যথা আছে, কিন্তু খেয়ে ভেবে ছড়াবি কেন, মানে আমাদের তো অসুবিধা, আর জিনিসটা তো খুব নোংরা হয়ে যাচ্ছে না, ভালো তো না জিনিসটা। আমাকে বললো দেখ আমি এগুলো করিনি, আমি বারবার বললো, মানে খুব বিরক্ত হয়ে গেছিল বলতে বলতে আমাদেরকে। তারপরে একদিন আবার ঠিকঠাক, তারপরে পরে আবার 2-3 দিন পরে আবার এক ঘটনা। হ্যাঁ, এবার হলো মাছের কাঁটা, মানে রাত্রেবেলা মাছ খেয়েছিল, সে মাছের কাঁটা এইদিকে ছড়ানো, মাছের মাথাটা ওইদিকে ফেলা। হ্যাঁ, মানে অদ্ভুত রকমের এইদিকে বিভিন্ন জায়গায় ছড়ানো, আগের দিন যেরকম দেখেছিলাম না ওরকম টাইপেরই। সেদিন তো আরো বড় গন্ডগোল হলো, কারণ মাছ ঘরে ফেলা হয়েছে সেটা নেই, বিরাট ঝামেলা ঝাঁটি। তো এইসব আমি তো বেরিয়ে গেলাম অফিসের দিকে। তো এইসব ঝামেলা ঝাঁটি দেখতে দেখতে আমার ভালো লাগছিল না, কারণ পরিস্থিতি এমনিতে আসার পর থেকে
সিচুয়েশন এমনিতেও ভালো যাচ্ছিল না, তাছাড়া হার্টসেল যাওয়ার আগেও পরিস্থিতি সেরকম ভালো ছিল না। ধীরে ধীরে যখন 3-4 বার এই ধরনের ঘটনা ঘটলো না, যে এরকম এঁঠো ছড়াচ্ছে, এইগুলো বাড়িতে অশান্তি হচ্ছে, তখন আমার একটা খুব আমি তখন 100% এই ব্যাপারে শিওর হলাম যে ভাই প্রতিদিন এরকম কাজকর্ম করছে, কোনো মিথ্যা কথা বলছে। কারণ একটা লোক হয়তো হতে পারে যে একদিন ফেলেনি, তো রোজ এরকম হবে কেন? রোজ মানে প্রায় 2-3 দিন ছাড়া ছাড়া যখন তাকে মাংস দেওয়া হচ্ছে, আর মাছ মাংস খুব খায়, বুঝলে তো, মানে নর্মাল খাবার দাবার খুব কম খায়, ভেজ খুব কম খায়, মাছ মাংস খুব বেশি খায়। মাঝে মাঝে এরকম হতো। আমার এই বিশ্বাসটাই থাকতো যে ওই মিথ্যা কথাগুলো বলেছে। যদি না একদিন রাত্রেবেলা 3:30-4টার সময় আমার টয়লেট পেতো। এইখানে ঘটনাটা বলার আগে তোমাকে একটু আমার ফ্ল্যাটের যে ডেসক্রিপশনটা দিয়ে দেওয়া উচিত। ফ্ল্যাটটা অ্যারাউন্ড 4 BHK মতো। তো মাঝখানে একটা বড় একটা ডাইনিং স্পেস আছে। ডাইনিং স্পেসের সাথেই মানে একই আর কি তোমার লবিতে একদিকে ডাইনিং স্পেস আছে, একদিকে তোমার হলো গিয়ে সোফা আছে, সোফার সামনে টিভি আছে, আর তোমার যে ডাইনিং স্পেসের পাশে 4টে দরজা, 4টে ঘর আর কি। একটা আমার ঘর, আমার ঘরের পাশে রান্নাঘর, রান্নাঘরের পাশে ভাইয়ের ঘর, আর যেদিকে আমাদের ঘর তার উল্টো দিকে বাবা মায়ের ঘর। হ্যাঁ, আমার ঘরটা হলে গিয়ে বাড়ির দক্ষিণ পূর্ব দিকে, ভাইয়ের ঘরটা হলে গিয়ে একটু পশ্চিম দিকের মতো আছে। আর রান্নাঘরের মানে একদিকে হলে গিয়ে মায়ের ঘরে যাওয়ার দরজা, একদিকে হলে গিয়ে টয়লেটটা। আচ্ছা আচ্ছা। আমরা কখনোই যে তোমার যে ডাইনিং স্পেসটা আছে সেই ডাইনিং স্পেসে কখনো না আমরা মানে অন্ধকার করে রাখতাম না রাত্রেবেলা, ঠিক আছে? আমরা একটু না একটু আলো জ্বালিয়ে রাখতাম, মানে একটু আলো বলতে ওই বেসিনের উপরে একটা ছোট বাল্ব আছে, সেটাকে জ্বালিয়ে রাখতাম আমরা, ঠিক আছে? একটা ছোট LED আছে, ওটাকে জ্বালিয়ে রাখতাম, তাতে পুরো ঘরটা আলোকিত হতো না, কিন্তু ওই বাথরুমে ঢোকার রাস্তাটা বা একটু আদ্র আলোকিত হতো। তো আমি একদিন ওই বললাম তোমাকে রাত্রেবেলা 3-3:30 নাগাদ আমি টয়লেট পেয়েছিল, তো আমি উঠেছিলাম, ঘুম চোখে তাড়াতাড়ি গেছি গিয়ে টয়লেটের দিকে। এবার যেই আমি টয়লেটের দিকে যাচ্ছি, টয়লেটের দিকে যেতে গেলেই প্রথমে তোমাকে ফেস করতে হয় আয়নার দিকে, মানে বেসিনের দিকে। হ্যাঁ, বেসিনের দিকে গিয়ে বাঁদিকে তোমার টয়লেটের দরজা, ডান দিকে হলো বাবা মায়ের ঘর। তো আমি যেই যাচ্ছি, এবার সামনে আমি তো আয়নাতে নিজেকে দেখতে পাচ্ছি, এবার আমার পিছনে রান্নাঘরের অন্ধকারটা, আমার রান্নাঘরের দরজার অন্ধকারটা। কিছুটা টয়লেটের দিকে গিয়েছি, হট করে আমার মনে হলো দুটো ছায়া, মানে এই 5 ফুট 4-5 ইঞ্চি হবে এরকম হাইটের দুটো ছায়া দৌড় মেরে আমার মানে রান্নাঘর থেকে বেরিয়ে না, মানে একটু যেমন থাকে না যে কিরকম বলো তো, ধরো কেউ কোথাও লুকিয়ে ছিল, এবার তুমি ধরো বেরিয়ে গেছো হট করে, হ্যাঁ হ্যাঁ, হট করে দৌড় মেরে পালিয়ে যায়, ওরকম টাইপে না, রান্নাঘর থেকে দৌড় মেরে ইসের দিকে, সোফার দিকে দৌড় মারলো, মানে ওই ডাইনিং স্পেসের দিকে দৌড় মারলো। এবার ওই জায়গাটা অনেকটা অন্ধকার, কারণ বাথরুমটার জন্যই বলো যে বাথরুমের সামনে যে লাইটটা আছে না, যে তোমার যে ওইটা ওইখানে পৌঁছায় না, দৌড় মারে। এবার আমি যেই দেখেছি, আমি না মানে একদম ঘুরে পিছন দিকে তাকিয়েছি না, হঠাৎ করে দেখেছি তো ব্যাপারটা, দৌড় মারতে দেখেছি আমি, হকচই গিয়ে পিছন দিকে তাকিয়েছি। পিছন দিকে তাকিয়ে কি হয় যে অনেক সময় দেখবি যে মানুষের না, তুমি হট করে তোমার চোখের সামনে কিছু হলে তোমার ভয় বা এইগুলো অনেক পরে লাগে, মানে ভয় তখন মানুষের লাগে যখন মানুষ কিছু অ্যানালিসিস করতে পারে, তাই না? তো প্রথমেই তুমি রিফ্লেক্স অ্যাকশনে কাজ করো। আমি দৌড়ে গিয়ে সামনে লাইটটা জ্বালিয়েছি, তাহলে কি হলো ব্যাপারটা, সারা ঘর লাইট জ্বালিয়ে দিয়েছি, পুরো ডাইনিং স্পেসে যে কটা লাইট ছিল জ্বালিয়ে দিয়েছি। দেখলাম কই কিছু নেই, তো আমি খুঁজলাম, তারপরে তন্ন করে খুঁজলাম বিভিন্ন জায়গায়, রান্নাঘরে ঢুকলাম, রান্নাঘরের লাইটটা জ্বালালাম, রান্নাঘরের পাশে একটা ব্যালকনি আছে, সেই ব্যালকনিটা খুললাম, খুলে সবকিছু জ্বালিয়ে টালিয়ে না, মানে আমি অনেকক্ষণ ধরে ভাবলাম যে আমি কি মানে কিছু যখন দেখতে পেলাম না, হ্যাঁ আমি ভাবলাম যে ঘুম চোখে ভুলভাল দেখেছি নাকি, মানে এরকম ছায়াটা এরকম টাইপের। তো যথারীতি আমি বেশি কিছু না ভেবে, কারণ রাতও ছিল, তাছাড়া এমনি আর এটা নিয়ে ভাবতে গেলে সকালের বেলা উঠতে হতো না, টয়লেট করে ঘরের মধ্যে ঢুকে গেছি। তো ঘরের মধ্যে ঢুকেছি, যখন ঢুকে গিয়ে না একটু সন্দেহ হলো আমার। কেন? মানে দেখো, এত এক্সপিরিয়েন্স হয়েছে আমার ওই বাড়িতে, তো কোথাও না কোথাও একটা গাট ফিলিং তৈরি হয়ে যায় যখন সামথিং এরকম কিছু একটা ফিশি হয়, তখন একটু গাট ফিলিং। তখন আমার মনে হলো কি যে আচ্ছা, যদি আমি ভুল না দেখে থাকি তাহলে, তো আমি তখন ঠিক করলাম কি যে আমি আমার ঘরের ভেতরে একটু দাঁড়াই, তাহলে কোনো আলো জ্বালাবো না, ঘরের দরজাটা বন্ধ রাখবো, আমি 10 মিনিট ওয়েট করবো, করে আমার দরজাটা হালকা করে ফাঁকা করে, আর সেই সময় আমি কি করলাম না, আমি তোমার যে ডাইনিং স্পেসে যে আলোটা যেটা বেসিনের উপর জ্বলছিল সেটাও বন্ধ করে এলাম, মানে পুরো বাড়ি অন্ধকার। আমি বললাম একটু দাঁড়াই আমার ঘরের ভেতরে, ঠিক 10 মিনিট ওয়েট করবো, একটা গুরুর নাম নিয়ে আমি একটু উঁকি মেরে দেখবো দরজা দিয়ে, যদি কোনো ভুলভাল কিছু থেকে থাকে। তার কারণ আমি তোমাকে বললাম ঘাটশিলা থেকে ফেরার পর আমার ফ্ল্যাট আমাকে ওয়েলকাম করছিল না, দুটো জিনিস একসাথে আমার মধ্যে কাজ করছিল, যদি কিছু ভুলভাল থেকে থাকে তাহলে আমি তো দেখতে পাবো। তাই করলাম, 10 মিনিট আমি একটু নিজের ঘরের মধ্যে ঢুকে একটু দরজাটা আবজে দিয়ে, পুরো লক করলাম না, একটু ওয়েট করে একটু দরজাটা হালকা করে খুললাম,
বললো প্রথমে তো অন্ধকারে তো কিছু দেখা যায় না, তুমি তো মানে জব করছি আর তোমার অন্ধকারের দিকে তাকিয়ে আছি। কিছুক্ষণ অন্ধকারে চোখ সরে যাওয়ার পরে ভালো করে আমি দেখলাম, বেরোলাম আমার ঘর থেকে, অনেক কিছু দেখতে পেলাম না, কিছু দেখিনি আমি। একবার ফাইনাল বারের জন্য এবার আমি তখন গিয়ে তোমার সেই বেসিনের যে লাইটটা আছে ওটা জ্বালিয়ে দিয়ে চলে এলাম। জ্বালিয়ে ঘরের মধ্যে আসছি, যখন ঘরে আসছি তখন দেখছি যে ভাই যে খেয়েছে থালটা বাইরে বের করা, এবং তার উপরে তোমার যে মাংস টাংসের যে টুকরো গুলো আছে সেগুলোর উপর রাখা আছে, থালার উপর রাখা আছে। তাহলে যাক এখন ছড়াই তো নি সকালবেলা অ্যাটলিস্ট, বাকি দিনের মতো ঘরে ঢুকে পড়েছি। পরের দিন সকাল উঠে দেখি এক ঝামেলা, না কি ব্যাপার না আবার সে ঘরের মধ্যে নাকি মাংসের গুলো ছড়ানো, বুঝতে পারলে? মানে যে হাড়গোড় গুলো রাত্রেবেলা আমি দেখেছি ও থালার বাইরে রাখা, মানে খাওয়া হয়ে গেছে রাখা, চারিদিকে ছড়ানো। হ্যাঁ, মা আবার ঝামেলা করছে যে হ্যাঁ তুই এরকম করছিস। আমি তো মাকে বললাম চুপ করো, চুপ, সবসময় এত ঘরের মধ্যে চেয়েছিও না। মারা দেখবে যে একটা ব্যাপার থেকে একটা ছোট জিনিস নিয়ে চেঁচাতেই থাকে, থামানো যায় না প্রথম জিনিস। তাই আমি বললাম তুমি এরকম করো না, ঠিক আছে? তখন বলে কেন করবো না এরকম, একটু চুপ করো, একটু শান্ত হও। তার কারণ আমার কাছে প্রমাণ আছে যে ওই ছড়ায়নি। কারণ তুমি ওই যে দুটো ছায়া দেখেছিলে সেটার অ্যানসারটা তো পাওনি তুমি। না, ছায়াটা আমি তোমাকে বলছি, ছায়াটা মানে আমি ভুলও তো দেখে থাকতে পারি, আমি সেটাই তোমাকে বলছি যে ভুলও দেখে থাকতে পারি, কিন্তু আমি তো ওর থালাতে তোর মাংসের হাড়গুলো রাখা দেখেছিলাম। রাত্রেবেলা খেয়ে থালাটা বাইরে বের করে রেখেছিল, মাংসের হাড়গুলো করে রাখা আছে। তার মানে এটা তো 100% শিওর যে ও নিশ্চয়ই রাত্রেবেলা ঘর থেকে বেরিয়ে এসে আবার নেই আমি আমার হাড়গুলো ছড়াবো এরকম হরিলুটের বাতাসের মতো নিশ্চয়ই ছড়ায়নি, এক্স্যাক্টলি, তাই না? তো তখন আমার না মনে হলো যে কিছু একটা গন্ডগোল আছে, মানে কিছু হচ্ছে যেটা আমার অগোচরে হচ্ছে, মানে আমরা কেউ ধরতে পারছি না, এই বাড়ির মধ্যে কিছু একটা হচ্ছে। তো শুধু তাই না, মানে না কিরকম হতো জানো তো, যে অনেক সময় না বাড়িতে টায়ার পোড়া গন্ধ পাওয়া যেত। দূর ধরে বসে আছি বা সন্ধ্যাবেলা বসে আছি, অনেক সময় বেগুন পোড়া গন্ধ, অথবা দেখবে অনেক ভাগাড়ে আগুন জ্বালে যেরকম গন্ধ বেরোয় না, টায়ার পোড়া গন্ধ, প্লাস্টিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম না গন্ধ পাওয়া যেত। আমরা ভাবতাম যে কিছু পুড়ছে নাকি, মানে কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স পুড়ছে বা এরকম। সারা ঘর খুঁজে কিছুই পেতাম না, এটা একটা বিকট টাইপের গন্ধ থাকতো। এমনকি আমি তোমাকে বলছি ঘরের দরজা জানলা খুলে দিল না, গন্ধটা যেত না, গন্ধটা থেকে যেত। হ্যাঁ, এরকম একটা যাতা রকম একটা ব্যাপার থাকতো। আর তারপরে আরেকটা বাড়িতে না মানে বেশ কয়েকটা গাছ লাগানো ছিল আমাদের টবের মধ্যে। গাছগুলো তুমি মানে একটা গাঁদা ফুলের গাছ ছিল, সে গাঁদা ফুলের গাছ তুমি জল দিচ্ছ ঠিকঠাক দিচ্ছ থেকে যায়, গাঁদা ফুলের গাছটা পুরো মরেই গেল, একদম মরে গেল। কি হলো এরপরে? তো একটু ওয়েট করলাম, তো 2 দিন পরে আবার যখন মানে ওই আবার হাড়গোড় দেওয়ার ঘটনা যখন হলো, তখন আমি মাকে বললাম যে একটা কাজ করো, এই মানে মাংস দেওয়া নিয়ে রাত্রেবেলা অনেক ঝামেলাঝাটি হচ্ছে, তুমি এটা ওকে আর রাত্রেবেলা দিও না, তাহলে কিছু ও যখন হয়তো ছড়ায় তুমি দেখতে পাচ্ছ, ওটা দিও না। এটা আমার উদ্দেশ্য কিন্তু এটা ছিল না যে ওকে না দেওয়া বা এরকম টাইপের। আমার উদ্দেশ্য এটা ছিল যে যদি আমি না দিই তাহলে কি হয় সেটা দেখা। যে না দিই, কারণ আমি তোমাকে একটা ভিডিও পাঠিয়েছিলাম, মনে আছে? কোনটা বলো? ওই বাথরুমের বাইরে জলের পায়ের ছাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটা ছিল সেটা হচ্ছে যে এক মুহূর্তের জন্য মনে হলো যখন তুমি ভিডিওটা করছো বা ইনিশিয়াল 3-4 সেকেন্ডে মনে হলো যে একটা ছাপ ছিল, তারপরে আবার একটা ছাপ তার সামনে পড়লো। আমি মানে ভিডিওটা আমি কয়েকবার দেখলাম, প্রথমবার আমার ওরকম মনে হয়েছিল, ঠিক আছে? জানি না কি ব্যাপারটা। এবং তার আগে তুমি রাত্রেবেলা 1 ঘন্টা ধরে কথা বলছিলাম, মানে 1 ঘন্টা আমি ওখান থেকে সরিনি কোথাও। এক্স্যাক্টলি, মানে তোমার এই সমস্যাগুলো নিয়ে কথাবার্তা হচ্ছিল। হ্যাঁ, এটা নিয়ে হচ্ছিল। তারপরে হঠাৎ করে আমি তখন তুমি বললে যে তুমি একটু মানে রাত্রেবেলা তুমি শোবে, তখন কটা বাজে? তখন বোধহয় ওই 2:30 মতো বোধহয় বাজে। তারপর কি হলো পারিজাত? তো তারপরে যে জিনিসটা হলো সেটা যখন আমরা দেয়া বন্ধ করে দিলাম, 1 সপ্তাহ বললাম যে আমরা ওকে বললাম যে এরকম 1 সপ্তাহ, ও তখন অনেক ঝামেলাঝাটি করলো, এরকম তাহলে আমি বাইরে গিয়ে খাবো। আমি তখন বললাম তোর বস, চুপ করে বস। তখন আমি বললাম দেখ আমি জানি তুই ছড়াসনি, তখন তুই জানিস তাহলে তুই এরকম করছিস কেন? আমার কারণ আছে, আমি জানি তুই ছড়াসনি। তখন ও দেখলাম যে ও কিছু সন্দেহ করছে। হ্যাঁ, আমি তখন বললাম যে দাঁড়া, 2-3 দিন মাংস না খেলে তুই মরে যাবি না। তো 2-3 দিনে মানে 3 দিনও যেতে হয়নি। 2 দিন পরে রাত্রেবেলা আমি ঘুমাচ্ছি, আমার দরজা এসে ধাক 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 করে ধাক্কা মারছে।
তখন হবে রাত্রেবেলা 2:30 মতো হবে এরকম। তখন দরজা খুলতে গিয়ে না আমি একটু মানে কথা মতো খেতে নেমে গেছি, তোমার হলে গিয়ে মশাই থেকে দৌড়ি গিয়ে আমি দরজাটা খুলে দেখি ও বাইরে দাঁড়িয়ে আছে। ঠিক আছে ভাই, হ্যাঁ ভাই খোল 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 এরকম কিছু দাঁড়িয়ে আছে, পুরো সারা গায়ে ঘাম, দর করে ঘামছে না, মুখ চোখ পুরো শুকিয়ে গেছে। ঠিক আছে, ভাবছি কি হয়েছে, তখন ও কিছু না বলে না ঘরের মধ্যে দৌড় মেরে এসে মশার ভিতরে ঢুকে শুয়ে পড়েছে। দরজা দিতে বললো কেন, বল দরজা দে আগে। আমি তো আসলে দরজাটা দিয়ে দিয়েছি, দিয়ে ছিটকিনি লাগিয়ে তারপরে আমি পাশে শুয়েছি। বলছি কি হয়েছে, হ্যাঁ তখন বলছে আমি আমার ঘরে আর শোবো না। কেন শুবি না কেন? হ্যাঁ তো তখন বলছে যে আমি যখন ঘুমাচ্ছিলাম না প্রথমে কিছু বলতে চাইনি, আমি না বলবো না, কালকে বলবো কালকে। আমি বলে বল কি হয়েছে, কি ব্যাপারটা, কি সমস্যাটা কি? তখন আমাকে বলছে জানিস তো আমাকে না আমার যে ডান কান আছে, ডান কানের মধ্যে মানে খুব খিসখিস করে, মানে ধরো আমাকে বলছে ফিসির ফিসির করে কথা, মানে খুব ফাস্ট এইভাবে কেউ বলছে যে মাংস খাবি না, মাংস খাবি না, মানে এরকম মাংস খাবি না এরকম টাইপের বলছে, জিজ্ঞেস করছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি বললাম এটা কখন হয়েছে? এই মাত্র হয়েছে তো। আমি তো বলছি এই মাত্র হয়েছে, তুই এরকম আগে কখনো হয়েছে? তখন এবার আমি যখন প্রশ্নটা জিজ্ঞেস করেছি, এবার ও আমাকে উত্তরটা দিতে যাবে, হঠাৎ করে আমার না একটা অদ্ভুত ফিলিং গেল জানতো বুকের ভেতরে। কিরকম? আমার মনে হলো যে আমার যে দরজাটা আছে, দরজার বাইরে কেউ আড়ি পেতে কথাগুলো শুনছে। এই ফিলিংটা না খুব মারাত্মক ভয়ের ফিলিং। এবার দেখো তুমি কখনো না তুমি এরকম দেখবে আমাদের হয়, মানে এমনি রিয়েল লাইফেও হয়, ধরো আমরা কি কথাবার্তা বলছি, ধরো আমাদের পাশের ঘরে বা আমাদের দরজায় ধরো কেউ কান রেখে শুনছে, তোমার একটা সিক্স সেন্স কাজ করে যে কেউ শুনছে কথাগুলো। হ্যাঁ এরকম টাইপের। হ্যাঁ এবার আমি ওকে বললাম কি, এবার ও বলতে গিয়ে না ও থেমেছে, ও দেখি দরজা দিকে তাকিয়ে আছে, ও ফিলিংটা পেয়েছে। আচ্ছা, বললাম, তখন ও বললো ওই 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 ওই, আমি বলছি কি ওই ওই কি? আমি তখন বললাম দরজাটা খুলে গিয়ে দেখি। না খুলিস না। এমন এরকম করলো, ভয় পেয়ে গেছিল। আমি সে রাতে কিছু করলাম না, তো আমরা শুয়ে থাকলাম সেখানে। আস্তে আস্তে ওখানে ঘুমিয়ে পড়লো। সে রাতে আমার আর ঘুম হলো না। সকালবেলা ভোরের আলো ফুটে গেল, তখন আমি আস্তে আস্তে উঠে গিয়ে দরজাটা খুললাম। খুলে তুমি যেটা দেখেছিলে আমি ওই জিনিসটাই দেখলাম, তোমাকে যে ভিডিওটা পাঠিয়েছিলাম ওই জিনিসই দেখলাম। ঘরের মধ্যে ভেজা পায়ের দাগ, ঘরের যে আছে বাথরুম শুকনো, বাথরুমে কোনো জল নেই, কিন্তু ঘরের মধ্যে এরকম পায়ের ছাপ এরকম ভেজা, মানে কেউ ঘরের মধ্যে হেঁটে বেরিয়েছে। আমি তখন কি করলাম যে সকালবেলা আমি জানলাম সকালবেলা যদি মা উঠে দেখে আবার যদি দেখে এখানে পায়ের ছাপগুলো, সেটা নিয়ে একটা ঝামেলা হবে। জানি আমি কিছু না বলবো না, মুছে দিলাম। পাদিগুলো মুছে দিলাম, মুছে ফটো তুলে রাখলাম একটা দুটো। গিয়ে আসলে এত বেলা তোর ঘুমানো হলো না, তখন অলরেডি সকালবেলা 4:30 বেজে গেছে, আর ওদের আলো উঠে গেছে। তো তবে কি হলো যে আমাকে পরের দিন যখন আমি চলে গেলাম, ও রাত্রেবেলা ঘুমাতে অনেক, মানে যেহেতু রাত্রেবেলা ঘুমটা ঠিক হয়নি, তাই সকালবেলা অনেকক্ষণ ধরে ঘুমিয়েছিল। আমি যখন অফিস থেকে ফিরে এলাম তখন আমাকে বললো যে দাদা জানিস তো এই ঘটনা আজকে প্রথমবার হয়নি। আমি কোন ঘটনা? বললে কানে কথা বলার যে ঘটনাটা, যেটা আমি ওকে বললাম, এটা আগেও হয়েছে। কবে হয়েছে? বলছে এই যে আমার অ্যাক্সিডেন্ট হলো, পায়ে লাগলো সেদিন। তখন বললাম কই কিছু বলিসনি তো? তখন বলছে যে আরে আমাদের তো বাইক তো স্কিড কাটেনি, তোর মিথ্যা কথা বলেছিস বাড়িতে। তখন চুপ করে আছে। কি হয়েছিল? আমি যখন বাইকের পিছনে বসেছিলাম, মানে ও চালাচ্ছিল, কেউ নাকি ওর কানে, ওর ডান কানের পাশে এসে ওর ডাক নাম ধরে নাকি ডেকেছে, খুব ফিসফিসি গলায় একটা ডাক নাম ধরে ডেকেছে, বাপু এবার ডেকেছে ওকে। আচ্ছা এবার যখন 2-3 বার ডেকেছে, এবার ও তখন ভয় পেয়ে গিয়ে না ওই ছেলেটাকে মানে মানে চিৎকার করেছে বা আঁকড়ে ধরেছে, আর ছেলেটা তখন ব্যালেন্স রাখতে পারেন, গাড়ি নিয়ে পড়ে গেছে। আর আমাদেরকে যেহেতু এই ব্যাপারটা বিশ্বাস করবো না, তাই জন্য আমাদেরকে সে অন্য গল্প দিয়েছিল, যেরকম স্কিড কেটে গেছে, এরকম পড়ে গেছে হ্যান ত্যান। আর তখনই বুঝতে পারলাম যে কেন, মানে ও পড়েছে, ছেলেটা তখনই মানে বাইক টেনে কোনো মানে সামলে নিয়েছে, কিন্তু ও রাস্তায় এমন ভাবে পড়েছে ওখানে গিয়ে পায়ে লেগেছে, বাইক ওর উপরে পড়েনি। তো আমি তখন বললাম যে তুই এগুলো আগে বলিসনি কেন? বুঝতে পারলাম কেন আগে বলেনি। তো আমি তখন বললাম তুই তোর ঘরে শুবি না, তুই আমার ঘরেই শুবি। কিন্তু আমার ঘরে বেশি দিন শুতে পারলো না ও,
কেন শুনতে পারলো না তার কারণ হলো গিয়ে, যেহেতু আমি সকালবেলা উঠে যেতাম, আমাদের বেরোতে হতো, আর তাছাড়া ঘরের মধ্যে বিভিন্ন আওয়াজ হয়ে যেত। ওর ঘরে শুলে কি হবে বলো তো, দরজা বন্ধ করে শুধু যতক্ষণ সকালবেলা অব্দি ঘুমাবে ততক্ষণ ঘুমাতো আর কি। তাছাড়া ওর ওষুধপত্র চলছিল, ব্যথার ওষুধ খাচ্ছিল, আইবুপ্রোফেন চলছিল, আর তার সাথে কিছু সেডেটিভ চলছিল। তাতে কি হতো, অনেকক্ষণ ধরে ঘুম হতো, এবং আমার ঘরে সেটা হতো না। তো আমার ঘরে যখন 3-4 দিন ধরে ছিল, 3-4 দিন ধরে থাকার পরে যখন এই ঘটনাগুলো ঘটলো না, মানে আমার কানে ফিসফিস হলো না, হ্যাঁ, তখন ও বললো যে ঠিক আছে। আমি তখন বললাম তোর কি আর অসুবিধা হচ্ছে? তখন বলছে না আমার অসুবিধা হচ্ছে না, আমার ঘুমোতে খুব অসুবিধা হচ্ছে। আমি বললাম তুই একটু সকালে ওটা প্র্যাকটিস কর বা এরকম। তখন বললো না আমি আমার ঘরে ঘুমোতে যাই, আর তো কোনো অসুবিধা হচ্ছে না। তো ঘরে চলে গেল ঘুমোতে। তো যখন ওর ঘরে ঘুমোতে গেল, 2 দিনও হয়নি, মানে একদিন ঠিক ঘুমিয়েছে, পরের দিন আবার দৌড়ে এসছে আমার, জানো তো, দৌড়াতে এসছে। দৌড়াতে এসে বলছে কি, সেই আবার একই রকম, সে কাঁদো মুখ, রাত্রেবেলা 3টে নাগাদ এরকম ধাক্কা করে ধাক্কাচ্ছে। আমি বলছি কি হয়েছে? বলছে আমি আমার ঘরে আর যাবো না। আমি বলছি কি হয়েছে, কি এরকম করছিস কেন, বলে কিছু আবার কিছু শুনেছিস? তখন ও ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে ঘুরে দাঁড়িয়েছে, মানে পিঠটা থেকে ঘুরে দাঁড়িয়েছে। আচ্ছা আচ্ছা। আমি দেখছি যে ডান কাঁধ থেকে ডান কোমর অব্দি, বা কাঁধ থেকে বা কোমর অব্দি কেউ যেন 3টে আঙুল দিয়ে এরকম করে খিমচি কেটেছে, ডান দিক থেকে বা দিকে, বা দিক থেকে ডান দিকে। ওকে ওকে ওকে। মানে কিরকম আঁচড়ের দাগ জানো তো, যে তোমার দেখবে যে নখ দিয়ে আঁচড় কাটলে পাশে দেখবে লাল হয়ে যায়, মাঝখানে নখের কাঁটা দাগটা থাকে, কাঁটা দাগটা নেই কিন্তু আঁচড়ের দাগটা আছে। জীবনে এরকম অনেক শুনেছি জানো তো, দেখলাম সেই প্রথম চোখের সামনে দেখা। তুমি তো শোনো, অনেকে তোমার কাছে এসে বলে, পডকাস্টে বলে এরকম, তুমি কোনদিন দেখেছো? আমি তোমাকে বলছি হরিফিং টু লুক লাইক, মানে অবিশ্বাস্য রকমের দেখতে। শোনা জিনিস আর চোখের সামনে জিনিস দেখা এক, এইরকম ভাবে পুরো সরু সরু আঙ্গুল, জানো তো, খুব বেশি বড় আঙ্গুল না, সরু সরু আঙ্গুল এরকম। এবার আমি তখন বললাম যে কি করে হলো এই জিনিসগুলো? তখন ও না উপর হয়ে ঘুমায়, বুঝতে পারলে তো, ওর বিছানা উপর হয়ে ঘুমায়। ও হট করে বললো জানিস তো, আমার মনে হচ্ছিল কি যে আমার পিঠে কেউ বসে আছে অনেকক্ষণ ধরে, মানে কেউ একটা পিঠে বসে আছে। এবার মানে আমি যখন বসে আছে, যখন আস্তে করে উল্টাতে গেছি, মানে যখন চিত হয়ে শুতে গেছে, তখন নাকি চিত হতে দেয়নি। মানে থাকে না যে তুমি ধরো কারোর উপরে বসে আছো, সে ধরো উচিত উপর হয়ে শুয়ে আছে, এবার যে তুমি উল্টো দিকে ঘুরতে যাবে, তখন তোমাকে কেউ যদি আটকে দেয় তাহলে যেরকম লাগবে সেরকম হয়েছে। মানে দুটো হাত চিপে রেখে দিয়েছে, তো উপর হতে না পারে, তো মানে চিত হতে না পারে, তো কোন রকমের চিত হয়ে ও মানে দৌড় মেরে আমার ঘরে চলে এসছে। আচ্ছা আচ্ছা। আর যখন এসছে তখন ওর মনে হয়েছে যে মানে পিঠের মধ্যে কেউ বেল্ট দিয়ে বা কিছু দিয়ে একটা খুব জোরে মারলো। তখন বেল্ট দিয়ে মারলে যেরকম লাগে না, চাপাত করে মারলে যেরকম অনেক সময় দেখবে খেয়ে থাকি, ওরকম করে মারলে বা তার দিয়ে মারলে যেরকম লাগে সেরকম এসছে। আর এসেই বলেছিল না আমাকে, যখন ঢুকে দেখে আমাকে, তখন পরে জিজ্ঞেস করলে কি হয়েছে আমার পিঠে, এমন লাল হয়ে গেছে। বললাম না কথাটা কি হয়েছিল। এবার যখন শুয়েছে দেখলাম শুতে পারছে না, মানে শুলেই বলছে কি প্রচন্ড জ্বালা করছে, মানে জ্বলছে জায়গাটা। তো আমরা ঘরে সোফ্রামাইসিন ছিল, আমি অল্প একটু সোফ্রামাইসিন লাগিয়ে দিয়ে বললাম তুই উপরেই শো, এখানে কিছু হবে না তোর। এবার তখন আমার মনে হচ্ছে কি যে, আমার দেখো প্রথমে একটা জিনিস হঠাৎ করে মনে হলো, কারণ কিছু আগে যেগুলো এক্সপিরিয়েন্স আছে সেগুলোর অনুযায়ী মনে হচ্ছে যে অনেক সময় না মানুষ অনেক কিছু ভুল করে, জানো তো। কিরকম ভুল? যেমন ধরো না বুঝতে পেরে রাতের অন্ধকারে বেল গাছে নিচে পেচ্ছাপ করা, নিম গাছের নিচে পেচ্ছাপ করা, গোরস্থানে গিয়ে থুতু ফেলা, বা এই ধরনের। তো অনেক সময় বা কোনো একটা জায়গায় ধরো কেউ গেল, হ্যাঁ পিছু নিয়ে না, বাড়ি অব্দি চলে আসে। আমার তখন মনে হলো যে এরকম কিছু একটা হয়েছে। এবং আমি তো তখন ওকে পরের দিন, আমি সেদিন রাতেবেলা কিছু বললাম, পরের দিন আমি ওকে উঠে জিজ্ঞেস করলাম তুই কি এরকম মনে করে দেখতো তুই কোথাও গোরস্থানে এরকম গেছিলি? মানে এখনো শ্মশানে যাওয়া এক জিনিস, গোরস্থানে যাওয়া আরেক জিনিস, ঠিক আছে? এটা অনেকে যায় ফটোগ্রাফি করতে, কিন্তু আমার মনে হয় যাওয়া উচিত না ব্যাপারটা। আমি তো বললাম যে এগুলো করেছিলি কি, কোনো গাছের তলায় পেচ্ছাপ করেছিলি এরকম টাইপের? না, তো আমার এইসব কিছু তো মনে পড়ছে না এই জিনিসগুলো। তো এবার তারপরে কি হলো যে আমার যে ঘরটা আছে না, আমার ঘরে কিছু রিপেয়ার ওয়ার্কের দরকার ছিল। হ্যাঁ, মানে ওর যে এবং ওই আঁচড়টা খাওয়ার পর থেকে জানো তো, ওর একটা অদ্ভুত স্কিন ডিজিজ শুরু হলো। মানে যেখানে আঁচড় লেগেছিল না, ওই জায়গাগুলোতে ফাঙ্গাস ইনফেকশন হওয়া শুরু হলো, মানে বিচ্ছিরি ফাঙ্গাস ইনফেকশন। হ্যাঁ, মানে এমন ফাঙ্গাস ইনফেকশন যে ও যখন চুলকাতো না, মানে ও কিভাবে চুলকাতো জানো, ও হাত পেতো না তো দেয়ালে পিঠটা ঘষতো, মানে দেওয়ালে সার পেজ আছে সেখানে কি পিঠ ঘষতো। আর সেই সময় কি হতো না, মানে একদিন আমি তো এসে দেখলাম যে দেয়ালে এরকম মানে
যে হাত কেটে গেলে যখন শুকিয়ে গেলে যে কষ বেরোয় না, সে কষ পুরো দেয়ালে দাগ, মানে পুরো ঘড়ি করে। আমি যে কি হয়েছে এই জিনিসগুলো, তখন ও আমাকে বলতো, ও বললো যে আমি বুঝতে পারিনি, আমি দেয়ালের পিঠটা চুলকাতে গেছি তখন এরকম টাইপ। তার মনে হয় জামা খুলতো, জামা এরকম খুলেছে, তখন আমি দেখি কি যে মানে চুলকাতে চুলকাতে না ছাল চামড়া উঠে গেছে, বুঝতে পারলে তো? সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ মানে বিচ্ছিরি, মানে ওই থাকে না যে মানে জাস্ট ওপরের চামড়াটা কেটে গেলে যেরকম ভেতর সাদা মাংস বেরিয়ে পড়ে, একটা জল জল বেরোয় ভেতর থেকে, ওইরকম টাইপের মানে বিচ্ছিরি অবস্থা। মানে কোনো জামা টামা পরলে পুরো পিঠ ভিজে যাচ্ছে ওই ফ্লুইডে। তো তখন আমরা কি করলাম যে অ্যাপোলোতে একজন খুব বড় স্কিন ডিজিজের ডাক্তার আছে, তার কাছে অ্যাপয়েন্টমেন্ট করে তাদের ওখানে চলে গেলাম। তো ওরকম দিন অনেকদিন ওদের ওখানে ট্রিটমেন্ট হলো, এবং আজও অব্দি ভাইয়ের এই যে ইনফেকশনটা হয়েছে পুরোপুরি সারেনি, আজ অব্দি সারেনি জিনিসগুলো, এখনো আন্ডার ট্রিটমেন্টে আছে। তো যখন এই ব্যাপারটা হলো, তো তারপর ইসে বললো, ডাক্তার বললো যে ওর হয়তো কোনো ফাঙ্গাস ইনফেকশন হয়েছে, ওর জামা কাপড় যেগুলো আছে, যেগুলো বলে আর কি স্কিন ডিজিজ যেগুলো হলে, সেগুলোতে মানে ওই জামা কাপড় কেউ না পরতে, বা ওর যে বিছানা চাদর সেগুলো ইউজ না করতে। আর তাছাড়া ও আমার ঘরে শুলে কি হতো বলো তো, যে মানে আমার পুরো বিছানার মধ্যে না তোমার ওই ইয়েগুলো লেগে যেত, মানে তোমার পিঠ থেকে যে রসগুলো বেরোচ্ছে ওগুলো একদম বিচ্ছিরি ভাবে লেগে, তার খুব বাজে গন্ধ বেরোতো। তো আমি তখন ওকে বললাম যে তুই একটা কাজ কর, তুই মানে কিছু হবে না, তুই তোর ঘরেই শো, ঠিক আছে? তখন আমার ঘরে না একটু কাজও চলছিল, কাজ মানে হলে কি এসি রিপেয়ারের, এসি বড় খুলে টুলে নিয়ে যাওয়ার একটা ব্যাপার ছিল, এসি খারাপ হয়ে গেছিল আমার ঘরে। তো সেইখানে আমাদের ঘরে তোষক কিছু ছিল না, ওরা রোজই আসতো, রোজই এসে রিপেয়ার করতো। তো ওই 2-3 দিন আমার ঘরে শোয়ার মতো পরিস্থিতি ছিল না। আমি তখন ওকে বললাম যে তুই হয় মা বাবার ঘরে শো। মা বাবার ঘরে তো মানে দুজনের একটা ডবল বেডে খাটতো, সেখানে 3 জন শুতে পারতো না, কষ্ট হতো, প্লাস ভাই। তো তাই জন্য বললাম যে তুই কয়েকদিন তোর ঘরে এরকম খাটের উপর প্লাস্টিক পেতে শো, ঘরে লাইটটা জ্বালিয়েই শো, কিছু অসুবিধা হবে না, ঠিক আছে? ওর ঘরে লাইট জ্বালিয়ে শো? আমি হ্যাঁ লাইট জ্বালিয়ে শো, কিছু অসুবিধা, সারা লাইট জ্বালিয়ে পেলে শো। সারা লাইট জ্বালিয়ে তো মানুষের ঘুমের অভ্যাস নেই, তাতে ঘুম হয় না। তো কোনো মতে একটা ছোট একটা টেবিল ল্যাম্প ছিল, সেটাকে জ্বালিয়ে সেরকম ঘুমিয়েছে এরকম। তো আবার 2-3 দিন মানে যেদিন ঘুমিয়েছে তার পরের দিন আমার মনে আছে, ও আমাকে এসে যখন আমি রাত্রেবেলা সন্ধ্যাবেলা ফিরেছি অফিস থেকে, তখন আমি দেখি কি যে সারা ঘরের লাইট জ্বালানো, মানে পুরো ডাইনিং স্পেসের ঘর লাইট জ্বালানো, চতুর্দিকে লাইট জ্বালানো। হ্যাঁ, আর ওর ঘরে না শুয়ে, মানে দুপুরবেলাটা একটু ঘুমাতো, ওর ঘরে না শুয়ে না মানে তখন দুপুরবেলা, তখন আমি কটা বলছি 7টা 7:30 বলছি, ও দেখি সোফার ওপরে বালিশ পেতে শুয়ে আছে। আচ্ছা আচ্ছা, তুই এখানে শুয়েছিস কেন? ঘরের বিছানার মধ্যে গিয়ে শো। তখন ও যে আমাকে দেখেছে, আমি তোকে ডেকেছি, উঠছিল না। যখন উঠেছে তখন, কারণ আমাদের বাইরে থেকে আমাদের কি সিস্টেম বলো তো, ঘরের ভেতরে কেউ ঘুমালে, ধরো কেউ আসলো, তাদের তো অসুবিধা হয়, বাইরে থেকে ধরো কেউ ডাকলো, কেউ শুনতে পেলো না কলিং বেলে। তো আমাদের ব্যাপার আছে যে সবাই তালা দিয়ে দেয়, মানে ধরো কেউ ঘরের ভেতরে আছে, ছিটকি নেবে, তুমি ঘরে তালা দিয়ে দেবে। তো যে আসবে তার কাছে চাবি থাকে, সে চাবি খুলে ফ্ল্যাটে ঢুকে পড়বে। তো যতটা ফ্ল্যাটে ঢুকেছি, ঢুকে গিয়ে দেখি ও এরকম বাইরে এরকম শুয়ে আছে, সন্ধ্যাবেলা 7টা 7:30 সময়। তো আমি তখন ওকে বললাম যে কি ব্যাপার, তুই এখানে শুয়ে আছিস কেন, জিজ্ঞেস করলাম। তখন আমাকে বললো যে ওই ঘরে আমি আর শোবই না, যা কিছু হয়ে যাক আমি ঘরে শোবো না, আমি ওই বাড়িতে গিয়েও থাকবো। মানে ওই বাড়ি তখন আমাদের কাছে একটা ত্রাসের ব্যাপার, বোঝো, সোদপুরের বাড়িটা। হ্যাঁ হ্যাঁ, আমার যে পৈতৃক বাড়ি। ও বলছে যে ওই বাড়িতে গিয়ে থাকবে, কিন্তু ঘরে শোবে না। কেসটা কি বলতো বাড়ি, মানে ওই ঘরে এমন কিছু একটা হয়েছে যেটাতে ওর মনে হচ্ছে বাড়িটা বরঞ্চ সেফ ওর কাছে, কারণ ডাইরেক্টলি ওকেই অ্যাটাক করছে পুরোটা। হ্যাঁ, এবার আমি বললাম কি হয়েছে, তখন বললো যে ওই যে মুখোশ দুটো আছে না, ওই মুখোশ দুটো না নিজেদের মধ্যে কথা বলে, জানিস তো? কি বলছো? হ্যাঁ, বলে মুখোশ দুটো রাত্রেবেলা বা সন্ধ্যেবেলা হয়ে গেলে না ফিসফিস ফিসফিস করে কথা বলে, মানে ছেলেটা মেয়েটার সাথে, মেয়েটার নাকি ছেলেটার সাথে এরকম আওয়াজ হয়। আমি তখন বলছি তুই ঘুমের মধ্যে স্বপ্ন কিছু ভুলভাল জিনিসপত্র দেখেছিস তুই, ঠিক আছে? তোর পিঠে এরকম হয়েছে, তোর সাথে বাইরে হয়তো তুই কোথাও গেছিলি, তোর সাথে কোথাও পেচাপ টেচাপ করছিস, সেখান থেকে কিছু হয়েছে। তখন আমি বললাম ঠিক আছে, গুরুদেব যদি থাকে বা এরকম, পরে তোকে নিয়ে যাবো। তখন আমাকে বললো না রে দাদা, ওই মুখোশ দুটো কথা বলে। আমি এর আগেও মনে হয়েছিল, যেদিন আমার পিঠে বসলো সেদিনও আমি শুনেছিলাম যে ওরা কথা বলেছে। আমি তখন মনে হলো যে এটা হয় নাকি কখনো, মানে খুব অবাস্তব টাইপের ঘটনা, মুখোশ নিজেদের মধ্যে কথা বলছে। তারপর কি হলো? তো তারপরে আমি বললাম যে ঠিক আছে, এরপর থেকে আমি তোর সাথে শোবো, তুই ঘরে শুবি, তুই ওখানে শুবি, আমি নিচে শোবো। তো আমি না কি করেছি যে শুয়েছি ওর সাথে, তারপর দিন থেকে ওইখানে। তো হঠাৎ রাত্রেবেলা না আমি মেঝেতে শুয়েছি, কারণ ওর খাটে শোয়, তো খাটে শোয়ার মতো পরিস্থিতি ছিল না, আমাকে বললাম যেটা।
ও দেখি মশারি বের থেকে হাত বার করে না আমার কাঁধে এরকম করে ট্যাপ করছে, মাটিতে শুয়েছি। দাদা 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 দাদা, কি হয়েছে? চুপ 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 চুপ, দেখ ওই দেখ ওই দেখ দেখ বলে এরকম করে না ওগুলো, ওই দেখ না ওকে তাকিয়েছে, বুঝতে পারলে তো? যেখানে মুখোশ দূরে থাকে ওই দিকে তাকিয়েছে। আমি দেখি মুখোশের যে চোখ দুটো আছে না, হ্যাঁ চোখ দুটো মানে মুখোশের কি সোজা চোখ থাকে তো, হ্যাঁ চোখ দুটো সাইড হয়েছে, মানে ছেলেটার চোখ দুটো মেয়েটার দিকে তাকিয়েছে, মেয়েটার চোখ দুটো ছেলেটার দিকে তাকিয়েছে। হয় নাকি এরকম? সিরিয়াসলি হয়েছে এরকম? হ্যাঁ। আর কি করে দেখলাম, তার কারণ আমার ঘরে টেবিল ল্যাম্পটা জ্বালানো ছিল তো, ওর ঘরে বললাম টেবিল ল্যাম্প জ্বালিয়ে শোয়, সেখানে দেখলাম এরকম টাইপের। তা আমি তো ধরতে পারিনি ব্যাপারটা। আমি তখন আমাকে তখন বললো দেখছিস দেখেছিস? আমি তখন কি দেখবো? তখন আমাকে বলছে যে আরে চোখগুলো দেখ। আর তখন আমি ব্যাপারটা বুঝতে পারলাম, মানে চোখগুলো সরে গেছে। আমি তখন বললাম থাক কিছু করিস না, লাইটের রিফ্লেকশনের জন্য হতে পারে না। সাথে সাথে লাইটটা জ্বালালাম, আমি তাতে উঠলাম, উঠে লাইটটা জ্বালালাম, মেন লাইটটা, টিউব লাইটটা জ্বালালাম। তারপর টিউব লাইট জ্বালিয়ে দেখলাম ঠিক তাই। কি বলো? মেয়েটার চোখটা ছেলেটার দিকে তাকিয়েছে, ছেলেটার চোখটা মেয়েটার দিকে তাকিয়েছে। মুখস্থ চোখ তো সোজা তাকায়, তা নেই কিন্তু চোখ এরকম সরানো। আমি তখন বললাম কি চোখগুলো কি মানে বলটাল বা এগুলো কিছু দিয়ে তৈরি করছে নাকি? তখন আমি নামালাম মুখোশ দুটোকে, নামিয়ে ভালো করে দেখলাম যে মানে হ্যাঁ চোখগুলো সাইডেই, মানে যেন শুরু থেকেই চোখগুলো সাইডেই আঁকা ছিল। মানে যখন কেনা হয়েছে তখন থেকে নাকি সাইডেই আঁকা ছিল, এরকম লাগছে দেখে। হ্যাঁ আমি তখন ভাবলাম যে, আমি তখন ওকে বললাম যে জানিস তো আমার মনে হয় কি আমাদেরই হয়তো ভুল, এই মুখোশগুলো চোখগুলো না শুরু থেকে সোজা ছিল না, সাইডেই ছিল, দেখছিস না এরকম টাইপের আছে। আমাকে বলো তুই আমাকে বিশ্বাস করছিস না তো? আমি বললাম আরে দূর, এরকম হয় নাকি কোনো ছবি আঁকা মুখোশের চোখ বাদিকে ঘুরে যায়? তো আমি বললাম তুই ঘুমা, এসব কিছু না, এসব আমাদেরই ভুল হচ্ছে কোথাও একটা, তুই ভুলভাল শুনছিস এরকম টাইপের। তো আর তাছাড়া আমার কি বিশ্বাস ছিল বলো তো, যেহেতু আমার হাতে মাছের জালটা ছিল, আমার বিশ্বাস ছিল যে কোনো একটা, আমি যদি ওর সাথে শুই তাহলে কোনো একটা বেশি গন্ডগোল হবে না, কারণ যখন আমার ঘরে শুতো তখন খুব একটা বেশি গন্ডগোল হয়নি, ওই বাইরে ওই আড়ি পাতা ছাড়ার ঘটনাটা ছাড়া। তো পরের দিন সকালবেলা উঠে লাগলো শখটা। কিরকম? ঘুম থেকে উঠেও আমাকে বলছে, আমি উঠিনি প্রথমে, আমি সবে ও আমাকে ঠেলা মেরে তুলছে, একটু ধরো তো 6টা 6:30 হবে তখন, আমি তো ঘুমোতে পারিনি, ও আমাকে ঠেলা মেরে শুনছে। আমি তোকে বলেছিলাম, আমি তোকে বলছি, আমি কি বলেছিলি তুই? ওই দেখ মুখোশের চোখ সোজা তাকিয়ে আছে। কালকে রাতে হাতে দিয়ে আমি যে জিনিসটা দেখেছি কিছু নেই ওরকম, একদম সোজা, যেন মনে হচ্ছে শুরু থেকে মুখোশের চোখটা সোজাই একা ছিল, একদম সোজা তাকিয়ে আছে মুখোশের চোখ। সকালবেলা দিন আলোতে হাতের সামনে নিয়ে রাখা আমার। তখন আমি বুঝতে পারলাম যে কথাগুলো বলছে এর মধ্যে কিছু সত্যতা আছে, এই মুখোশে কিছু প্রবলেম আছে। আমি তখন ওকে বললাম তুই একটা কাজ কর, হ্যাঁ তুই ওই বাড়ি চলে যা, তুই বলছিস তো ওই বাড়ি শুবি, তুই ওই বাড়ি চলে যা। তখন ওই বাড়িতে তো ঝামেলা আছে। আমি বললাম থাক তুই আপাতত ওই বাড়ি যা, মানে আমার এই জায়গাটা ভালো লাগছে না। এবং ওই যে কথাটা আছে না যে মাঝে মাঝে ওকে জিজ্ঞেস করতো কি মাংস খাবি না এরকম, কিন্তু বারবার, তারপরেও মানে যখনই একা থাকতো এরকম জিজ্ঞেস করেছে। তো ওই বাড়ি চলে গেল। তো আমি তখন ঠিক করলাম যে আমি ওর খাটে ঘুমাবো, ওই যে খাট আছে সেখানে আমি ঘুমাবো। তো আমি কোনো ঘুমোতে শুরু করলাম, কিন্তু ওই লাইটটা জ্বালিয়ে রাখতাম, টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে রাখতাম। এবার আমি কি বলতো যে একটু বলতে পারো ওভার কনফিডেন্স। এবং আজকে যে ঘটনাটা বলছি এটার সাথে কিন্তু আমার অ্যাক্সিডেন্ট জড়িত, মানে এটার কারণেই কিন্তু আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ তুমি ভাবছো যে আমি এতক্ষণ ধরে ঘটনাটা শুনে তুমি ভাবছো যে আমার ভাইয়ের উপরে ব্যাপারটা হয়েছে, শেষ অব্দি কিন্তু ভাইয়ের উপরে ব্যাপারটা হয়নি, মানে পুরোটাই গেছে আমার উপর দিয়ে। এবং কি হয়েছে আস্তে আস্তে এখন যখন বলবো তখন আস্তে আস্তে বুঝতে পারবে। তো আমি খাটের মধ্যে যখন শুয়ে আছি, আমি তো ঘুমিয়ে পড়েছি, আমার তখন কনফিডেন্স আছে, বিশ্বাস আছে যে আমার হাতের মধ্যে জালটা আছে, কিছু হবে না আমার। আমি বন্ধ করে দিয়েছি, লাইট বন্ধ করে দিয়ে ঘুমিয়ে আছি। অনেক রাত্রেবেলা হট করে, মানে আমি ধরো চিত হয়ে শুচ্ছি। এবার ধরো অনেক সময় কি হয় বলো তো, মানুষ ঘুমের ঘরে শ্বাস নেয় তো এরকম কলা খাকনি দেয়, এরকম টাইপের এরকম করে। আমি ঘুমের মধ্যে হট করে শুনি একটা ছেলে এরকম করছে, মানে খুব আমার পাশে শুয়েই যেন। আমি লাফ দিয়ে উঠেছি, তড়াক করে উঠেছি, কি হলো ব্যাপারটা। আমি তখন সাথে সাথে লাইট জ্বালিয়েছি, হাতের সামনে বেড সুইচ থাকে, বেড সুইচে লাইটটা জ্বালিয়েছি। লাইটটা জ্বালিয়ে কি কই কিছু নেই তো, এরকম টাইপের।
মানে কেউ কিছু নেই। তখন আমার একবার মনে হলো, আমি মুখোশগুলো তাকিয়ে দেখলাম, আমি বললাম মুখোশগুলো কোনো গন্ডগোল নেই তো? আমি দেখলাম মুখোশগুলো চোখ সোজা আছে, কোনো অসুবিধা নেই, কিছু নেই, যেরকম ছিল মুখোশগুলো সেরকম ভাবে রাখা আছে। তখনও না আমার মনে হলো কি বলতো, যে দেখবো অনেক সময় না তুমি রাত্রেবেলা ঘুমাতে ঘুমাতেও মানুষ অনেক সময় কি করে, নিজেই ধরো গলা খাঁকড়ানি দেয়, এবং নিজের গলা খাঁকড়ানিতে নিজে অনেক সময় চমকে ওঠে, ভাবে এই আমার পাশে কেউ নেই তো। আমি ভাবলাম হয়তো আমার সেরকম হয়তো কিছু একটা আছে, আমি যে ওটা আমারই ছিল, এরকম একটা জল খেয়ে আমি শুয়ে পড়েছি। আমার কিছুক্ষণ পরে 10-15 মিনিট এরকম হয়েছে, আমার কিছুক্ষণ পরে হঠাৎ করে তার সাথে একটা মেয়ের গলা, আর দুজনে গলা খাঁকড়ানি দিচ্ছে। আচ্ছা আচ্ছা। এবার আমার লাগলো খটকাটা। এবারে মেয়ে নিতাম যে আমি ঘুমের মধ্যে আওয়াজটা করেছি, তা আমি যদি গলা খাঁকড়ানি দিই মেয়ের আওয়াজ আসবে কোথা থেকে? একটা মেয়ের গলা খাঁকড়ানি আওয়াজ আসবে কোথা থেকে? মানে এরকম একটা আওয়াজ। ওকে ওকে। তখন না আমি তখন হট করে আমার মনে হলো যে মানে কিছু একটা হচ্ছে ঘরে, বা কিছু একটা হয়েছে ঘরে, যেটা আমি ঠিক ধরতে পারছি না। মানে শুধুমাত্র গলার আওয়াজটাই না, আমার খুব মানে বিচ্ছিরি মনে, ঘরের কিরকম আমি তোমাকে বলবো, সেই তো ওই গন্ধটা তোমাকে বলেছিলাম মনে আছে, যে প্লাস্টিক পোড়া গন্ধ, হ্যাঁ ওই গন্ধটা ঘরের মানে একটা আস্তে আস্তে গন্ধটা বেড়ে উঠছে, প্লাস্টিক পোড়া টায়ার পোড়া গন্ধ আস্তে আস্তে বেড়ে উঠছে। আর আমার মনের ভেতর থেকে না একটা আওয়াজ আসছে, এই ঘরে থাকা উচিত না, এই ঘরে ইমিডিয়েটলি মানে আমার চোখের আড়ালে কিছু একটা হয়েছে এই ঘরটাতে। শুধুমাত্র টায়ার পড়া গন্ধ বা তোমার যে গলা খাঁকড়ানি আওয়াজ, ওইটা তো শুধু নয়, আরো কিছু একটা হয়েছে। আমি তখন আরো কিছু একটা, হ্যাঁ আমি তখন না মানে বেডশিটে জানানো ছিল তো, আমি তখন একবার তাকালাম তোমার দিকে আর কি, ওগুলোর দিকে। আমি বললাম এইগুলোর কোনো গন্ডগোল আছে কি, মানে এইগুলো কি আবার কিছু করছে? কেসটা বুঝতে পারলাম। কি কেস? মুখোশ দুটোর জায়গা বদল করেছে। কি? ছেলেটার জায়গায় মেয়েটার মুখোশ চলে গেছে, মেয়েটার জায়গায় ছেলেটার মুখোশটা চলে এসছে। মানে ছেলেটার মুখোশটা ছিল ডান দিকে, মেয়েটার মুখোশটা ছিল বাঁ দিকে। এবার দেখছি মেয়েটার মুখোশটা ডান দিকে, ছেলেটার মুখোশটা বাঁ দিকে। একটা মুখোশ দেওয়ালে হুকে টানানো অবস্থায় এখান থেকে পাশাপাশি গেছে। ওকে, এইটাই সেই জিনিসটা যেটা আমি মিস করছিলাম, এটা বুঝতে পারছি। এই যে এখন তোমাকে বলছি, এখন আমাদের বিকালবেলা, এখন আমার গায়ে কাটা দিচ্ছে যখন এই কথাটা তোমাকে বলছি। তো তারপরে সকালবেলা উঠে আমি যে জিনিসটা করলাম, মানে আমি তো বুঝতে পারলাম সেদিন রাত্রেবেলা আর ওই ঘরে শুলাম না, আমি ওই ঘর থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে আমার যে ঘর আছে, আমার ঘরে যতই কাজকর্ম হোক, সেখানে কোনো তোষক টোষক কিছু ছিল না। আমার একটা চাদর পেতে আমার ঘরে ওই যে ম্যাট্রেস আছে, ম্যাট্রেসও ছিল না, তোমার ওই জাস্ট খাটটা ছিল, ওর উপরেই শুয়ে পড়লাম। কষ্ট হলো, ওর ওখানে শুয়ে পড়লাম। পরের দিন উঠে সকালবেলা আমি যেটা বুঝলাম যে যত নষ্টের মূল এই দুটো মুখোশ, এদের কিছু একটা গোলমাল আছে। জায়গাটা কি তখনও চেঞ্জ ছিল? সকালে উঠে গিয়ে দেখি আবার সেই মানে যেরকম নর্মাল, মানে ছেলেটার মুখোশটা ডান দিকে, মেয়েটার মুখোশটা বাঁ দিকে, চেঞ্জ করে ফেলেছে। যখন এই ব্যাপারটা হলো, তখন আমি না প্রথমে গিয়ে মাকে বললাম, যখন ভাই আসলো সকালবেলা, তখন আমি ভাইকে বললাম যে ওর তখন যাওয়ার মানে ওর তখন আবার হায়দ্রাবাদে ফেরত যাওয়ার সময় চলে এসেছিল, ঠিক হয়ে গেছিল। আমি বললাম যে এত তো মানে সেমিস্টার চলে আসছে, যা আপাতত এখানে থাকিস না, তো তোর যখন দুটো বাড়িতে অসুবিধা আছে, তুই আপাতত এখানে থাকিস না, একটু কষ্ট হতে চলে যায় হায়দ্রাবাদে। তো ও চলে যখন যাবে, তখন তার আগে আমি ওকে বললাম যে হ্যাঁ ঠিক, গন্ডগোল মুখোশ দুটোতেই আছে, এইগুলোই যত অশান্তি, যত নষ্টের মূল এইগুলোই। এবং তখন আমার কাছে আস্তে আস্তে ক্লিয়ার হলো কেন আমি যখন পা দিয়েছিলাম বাড়িতে, তখন সেটা মানে ভালো হয়নি, তখন মানে আমাকে অ্যাকসেপ্ট করেনি বাড়িটা। তখন আমি একটা কাজ করলাম, আমি তখন বললাম যে মুখোশ দুটো তাহলে যদি কাউকে দিয়ে দেওয়া যায়, জানো তো কোর্স, আমি তখন বলি, তখন আমার একটু আইডিয়া হচ্ছে যে লোকটা কেন মুখোশ গুলো বেচতে চায়নি। ওগুলো সত্যি বেচার মতো মুখোশ ছিল না। মানে আমি জানি না, এরকম অন্তত শুনেছি যে আরে কিছু কিছু তোমার মানে দ্রব্যে না কিছু কিছু এন্টিটিকে আটকে রাখা যায়। তখন আমার এরকম না, তখন ওইগুলো থেকে আমার আস্তে আস্তে একটু সেন্স হতে শুরু করলো যে এই যে মুখোশগুলো আছে, নর্মাল মুখোশ ছিল না, আমরা জোর করে মুখোশগুলো কিনেছিলাম। কিন্তু এইগুলো ও ওরকম অড জায়গায়, এমন ড্রাইভারের কথাগুলো মনে পড়লো যে ড্রাইভার বলছিল এরকম অড জায়গায় কেউ মুখোশ বেচে নাকি, এখান থেকে কোনদিন মুখোশ বেচে না। তখন আমি বুঝতে পারলাম যে খুব দৃঢ় বিশ্বাস, আজও সেই বিশ্বাস আছে যে ওই দুটো মুখোশ যে আছে, ওই দুটো মুখোশে দুজনকে আটকে রাখা হয়েছিল। একজন তারা ফিমেল ছিল,
একজন মেল ছিল। মুখোশ দুটো তারপর বাড়ি থেকে সরিয়ে দিলাম। হ্যাঁ, বাড়ি থেকে আমি সরিয়ে দিলাম মানে কি, ছেলেটার যে মুখোশটা আছে সেটা আমি একজনকে দিয়ে দিলাম, ভাইয়ের এক বন্ধু আছে তাকে দিয়ে দিলাম। সে তখন আহমেদাবাদ যাচ্ছিল, আমি তোকে বললাম যে এটা খুব, ওকে বললাম তুই দে বন্ধুকে বল যে তো চাকরি পেয়েছে, খুব ভালো গিফট, তুই এটা নিয়ে আহমেদাবাদ চলে যা। তো ওটা নিয়ে আহমেদাবাদ চলে গেল। হ্যাঁ, কিন্তু মেয়ের মুখোশটা যে আছে না, মেয়ের মুখোশটা আমরা কি করলাম যে আমি ঠিক করলাম যে আমি দিতে চেয়েছিলাম যে জিনিসটা, কিন্তু মা বাধা দিল, কারণ জিনিসটা অনেক টাকা দিয়ে কেনা হয়েছিল। মা বললো কি সমস্যা এইগুলোতে। যে ফ্রেন্ডটাকে দিলে তার তো গল্প হয়ে যাবে এবার। তার কি হয়েছে সেটা আমরা এখনো জানি না, ঠিক আছে। তো তবে আরে ফেলে দেওয়া যাচ্ছিল না তো, এটাই তো মুশকিল। মানে ফেলে দেওয়া যাচ্ছিল না মানে আমি মুখোশটা কাউকে দেওয়ার আগে কি আমি ট্রাই করিনি? দেওয়ার আগে আমি প্রথমে তো মুখোশটা গঙ্গায় ফেলে দেওয়ার চেষ্টা করেছিলাম, দুটো মুখোশ একসাথে, বুঝতে পারলে? তো যখনই আমি মুখোশ গুলোকে নিয়ে বাইরে বেরোচ্ছি তখন হয়তো যাবো কোথাও, বাইকে চাবি হারিয়ে যাচ্ছে, ঠিক আছে, কখনো হয়তো বাইক স্টার্ট নিচ্ছে না। হ্যাঁ, পেট্রোল পাম্পে গেছি, পেট্রোল পাম্পে গিয়ে যে তোমার যে বাইকের যে পেট্রোলের ট্যাঙ্ক আছে সেখানে ধর আমি বলেছি যে ঠিক আছে আমাকে 100 টাকা তেল দাও বা 200 টাকা তেল দাও, সেই ট্যাঙ্কের মধ্যে চাবি ফেসে গেছে, ইসে খোলে না, চাবিও বেরো না, পেট্রোল ট্যাঙ্কও খোলে না, মানে বিভিন্ন ভাবে বাধা। একবার তো আমি জানলা দিয়ে ফেলে দিলাম মুখোশটাকে, দুটো মুখোশকে রাস্তায় ফেলে দিলাম, ঠিক আছে। তো হ্যাঁ, সেই রাস্তায় ফেলে দিয়েছি। এবার এখান থেকে একজন এখানে ওয়ার্কাররা যাচ্ছিল, তারা ওয়ার্কাররা নিচ থেকে দেখতে পেয়েছে, আর একটা মুখোশ আমার বাবা দেখতে পেয়েছে। বাবা এসে বললো এই তো জানলা থেকে মুখোশগুলো পড়ে গেছিল, সে ঘরের মধ্যে নিয়ে চলে এলো, মানে ঘর থেকে বেরিয়ে করে যাচ্ছে না মুখোশগুলো। আমাদের যে কাজের মেয়েটা যে কাজ করে তাকে দিয়েছিলাম মুখোশগুলো, যাও তোমার বাড়ি থেকে সাজাও। হ্যাঁ, সে বেচারি সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে তার হাঁটু ভেঙে গেল, স্লিপ কেটে। এই আমাদের তার নিয়ে তার ফ্ল্যাট ছেড়েও যেতে পারেনি, মানে তোমার ওই আমাদের লিফট থাকে তো, লিফট না নিয়ে সে সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করেছিল, যে আমাদের নিচের তলাতেই তার একটা ছিল, তার একটা কাজ ছিল একটা বাড়িতে, সেখানেই পড়ে গেল। মুখোশটা কি হলো? মেয়ের মুখোশটা আমাদের কাছে থেকে গেল, ছেলেটারটা আমরা বিদায় করে দিতে পারলাম। তারপরে প্রবলেম হচ্ছে এরকম, তারপরেই তো আসল খেলা, এরপরেই তো মানে মেয়ের মুখোশটা রেখে দেওয়া হলো। এবং তখন আমি বললাম যে ভাইয়ের ঘরে রাখবে না, ভাইয়ের তখন তো ভাই হায়দ্রাবাদে চলে গেছে, ঠিক আছে, এমন ভাইয়ের ঘরে রাখবে না, ওই যে বাইরে যেখানে দেখবে জুতো টুতো থাকে ঘরের মধ্যে একটা জায়গা থাকে না কোনায়, বলে ওখানে রেখে দাও মুখোশটা। তো জুতোর র্যাকের ওখানে মুখোশটা রেখে দিল, রাইট? তারপর ওখানে মুখোশটা রেখে দিলাম। তো আমি ভেবেছিলাম যে মুখোশটা তো ওই মুখোশটা তো কিছুতেই বের করা গেল না, মানে একটা তো ছেলেটাকে তো পাঠিয়ে দিলাম, এটার মুখোশটা কিছুতেই বের করা গেল না। আমি তখন ঠিক করলাম যে থাকে মুখোশটা কাউকে কিছু বলতে হবে না, আমি ওটা পুড়িয়ে ফেলবো, নষ্ট করে ফেলবো। এবার তোমার আমি রাত্রেবেলা শুয়ে আছি আমার ঘরের মধ্যে, তখন না ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে না মানে একটা, তুমি দেখবে তোমার দরজার বাইরে কেউ যদি কথাবার্তা বলে বা এরকম টাইপের এটা শোনা যায়, তাই না, ফ্ল্যাটের মধ্যে এরকম। আমি শুনছি কি কেউ একটা ফুবি ভেবে কাঁদছে, একটা মেয়ে এরকম করে, বুঝতে পারলে? আচ্ছা। এবার আমি ভাবলাম যে রাত্রেবেলা মা বেরিয়েছে, মানে ধরো কোনো চোট ফোট লেগেছে বা কিছু এরকম হচ্ছে নাকি। তখন এখন উঠলাম, উঠে দরজা কান দিলাম, কারণ ওরা বেরোতো, ডাইনিং স্পেসে আলো জ্বলতো বা আমাকে ডাকতো, আমি তখন নিচ থেকে দেখলাম কোনো আলো দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমি তখন দেখলাম কি এরকম কান্নার আওয়াজ আসছে। আমি হঠাৎ দরজাটা খুলেছি, যে দরজাটা খুলেছি আওয়াজ বন্ধ হয়ে গেছে, একদম স্পষ্ট শুনেছি কৌস্তব। আর দরজা কান কিছুক্ষণ লাগিয়েছিলাম, এরকম শুনেছি যেই দরজা খুলেছি বন্ধ হয়ে গেছে আওয়াজটা। আমি ভালো করে লাইট জ্বালালাম, সবকিছু চেক করলাম, মুখোশের জায়গাটা দেখলাম সব ঠিক আছে, কোথাও কিছু নেই, কোনো মানে ছড়ানো ছিটানো কিছু জিনিস নেই। আমি ঘরে এসে শুয়ে পড়লাম। বেশিক্ষণ শুতে হয়নি, আবার এক জিনিস ওরকম ফুপিয়ে ডুকরে ডুকরে কান্নার আওয়াজ। আমি তখন মনে আচ্ছা ঝামেলা পড়া গেল, তখন তো উঠলাম, উঠে গিয়ে তখন এবার দরজায় কান রাখলাম যে ভুল শুনছি না তো, 100% শুনলাম একদম ঠিক। ডুকরে ডুকরে কাঁদছে সে, কেউ একটা কাঁদছে। তখন আবার যখন দরজা খুললাম আবার আওয়াজ নেই। আমি বুঝলাম যে এটা একটা মানে বড় সড়ো ঝামেলা হয়ে গেছে। শুধু তাই না কৌস্তব, এই যে তোমার যে কান্নার যে আওয়াজটা ছিল সেটা তো ছিলই, তার সাথে না তো মাঝরাত্রে বেলা আমার যে জানলা আছে না, মানে আমার পূর্ব দিকে একটা জানলা আছে, দক্ষিণ দিকে একটা জানলা আছে, জানলায় টোকা পড়তো রাত্রেবেলা। জানলায় টোকা পড়া সম্ভব না, তার কারণ আমাদের মানে 8 তলার উপরে আমাদের ফ্ল্যাট, ঠিক আছে। তো সেখানে টোকা পড়তো, মানে বাইরের জানলা যে ফাইবার গ্লাস আছে সেখানে ঠকঠক একবার ডান দিকে, একবার পূর্ব দিকে দরজা জানলায় টোকা, হট করে আবার কিছুক্ষণ পরে দক্ষিণ দিকে জানলায় টোকা। তখন অনেক সময় দেখবে কিছু বাচ্চা থাকে যারা কলিং বেল টিপে দৌড় মারে, হ্যাঁ, তো মানে মজা নেয়, আবার কিছুক্ষণ পরে আবার কলিং বেল টিপে, হ্যাঁ, ওরকম টাইপের।
শুধু তাই না, ঘরের মধ্যে না যখন ঘুমাতাম অনেক রাত্রেবেলা, তখন আমার মনে হতো কি যে ঘরের মধ্যে কেউ নিচে বেড়াচ্ছে, ডাইনিং স্পেসে কোনো একটা লাফিয়ে লাফিয়ে, দেখবে আমরা যখন লাফাই তখন একটা আওয়াজ হয় না, লাফাতে লাফাতে দৌড়ে দৌড়ে বেড়ালে দু 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 করে দৌড়ে এরকম পায়ের আওয়াজ চলে গেল, দু 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 করে দৌড়ে আসে এরকম টাইপের না একটা এরকম হচ্ছে। তারপরে হলো কি রান্নাঘরে বাসন পড়ার আওয়াজ হতো, ঠুমঠাম করে বাসন পড়ে যাচ্ছে, কলে জল খুলে যেত, এরকম টাইপের হতো। আচ্ছা, এরকম বিভিন্ন আওয়াজ হতো। তারপরে একদিন আমি দেখলাম, ওই সেই প্রথম ছায়া দেখেছিলাম, তারপরে একদিন দেখলাম আমি রাত্রেবেলা, সেই দিন এরকম আমি উঠেছি। এবার যখন উঠেছি তখন না আমার মনে হচ্ছে টয়লেট করতে যাবো, তখন এরকম। আর একটা অদ্ভুত ব্যাপার হলো, কোশ্চেন তোমাকে বলে রাখি, কোনোভাবেই না আমি যে শুতাম বা কিছু করতাম, কখনোই না আমার রাত্রেবেলা 2টোর আগে ঘুমোতে পারতাম না। মানে আমি জেনারেলি 1টার মধ্যে শুয়ে যাই, কোনোভাবেই 2টোর আগে আমি ঘুমোতে পারতাম না। 2টোর একবার পেরিয়ে গেলে 2টো থেকে 3টে অব্দি আমাকে জাগতেই হতো। মানে কি জানি না, কি অদৃশ্য শক্তি বা কি, সে আমাকে 2টো থেকে 3টে অব্দি জাগিয়েই রাখতো। কোনো না কোনো ভাবে খাটের মধ্যে শুয়ে আছি, ঘুম আসছে না, অস্বস্তি করছে মুখের মধ্যে, বা বারবার টয়লেট পাচ্ছে, এরকম মানে অদ্ভুত একটা ব্যাপার হতো যে 2টো থেকে 3টের মধ্যে জেগেই রাখতো। এবং তখন আমি এই জিনিসগুলো শুনতাম, এই ব্যাপারগুলো। এবার একদিন এরকমই আমি টয়লেট করতে উঠেছি রাত্রেবেলা, টয়লেট করতে উঠে আমি জাস্ট দরজাটা খুলেছি, আমার ঘরটা অন্ধকার করি, অন্ধকার আছে, জ্বালাই নেই ঘরের লাইটটা, খুলেছি। খুলে দেখি একটা মেয়ে, মানে সামনে ডাইনিং বলছে আমার গায়ে কাটা দিচ্ছে, একটা মেয়ে এই 5 ফুট 3 ইঞ্চি মতো হাইট হবে এরকম, মানে চুলগুলো বড় অনেকটা, মানে কাঁধ ছাড়ি অনেকটা আছে, মানে কোকড়া কোকড়া টাইপের এরকম একটা, মানে কোকড়া করে মানে আউটলাইনটা দেখা যাচ্ছে, অনেক বড় বড়, মানে এলোমেলো চুল, ঠিক আছে। সে টেবিলে রাখা কোনো কিছু একটা না, মানে তার, আর তোমাকে বলেছিলাম না যে পিছনে ওই তোমার বেসিনের লাইটটা জ্বলতো, বলে বেসিনের লাইটটা ওর পিছনে জ্বলছে, আর ও ঠিক ডাইনিং, আমার দরজা সামনে হলে কি তোমার ডাইনিং টেবিলটা, তার পিছনে হলে কি বেসিন, সে বেসিন থেকে লাইটটা আসছে। আমি সেখানে দেখছি যে ও টেবিলের ওপরে উবু হয়ে বসে কিছু একটা খাচ্ছে, জানো তো। আচ্ছা আচ্ছা, মানে আমি জাস্ট দরজাটা খুলে ওটা দেখে এক লাফ দিয়ে পিছনে চলে এসেছি আমি, ঠিক আছে, লাফ দিয়ে পিছনে যে লাফ দিয়ে এসেছি, ও একবার না হট করে দেখলাম মুখটা তুলে লাফ দিয়ে সেই সোফার দিকে দৌড় মারলো, মানে অন্ধকারের দিকে, ঠিক আছে। আমি এটা ভাবতে পারি, মানে হট করে খুলেই প্রথমে এরকম করে চোখের সামনে জিনিসটা দেখে না একদম ছিটকে পড়ে গেছে আমি পিছন দিকে। এবারে উঠে তাড়াতাড়ি, মানে আমি আর আমার যা শ্বাস হয়নি, সাথে সাথে দরজা লাগিয়ে দিয়েছি আমি ছিটকে নি, ঠিক আছে। কারণ আমি একটা কথা বলি, বিরাট বড় সাহসী মানুষ আমি, কিন্তু মানে যা দেখেছি আমার মনে হয় না সেইটা, মানে কেউ দেখলে হয়তো অন্যরকম, আমি জানি না বাকিরা কে কি করতো, কিন্তু আমার আর যাওয়ার সাহস হয়নি সেখানে। আমি সে চুপ করে রাখতে পারলাম, শুয়ে আছি। আজ শুয়ে আছি, আমি তখন শুনছি যে টেবিলে না খচপচ খচপচ প্লাস্টিকের আওয়াজ হচ্ছে, বুঝতে পারলে। মানে আমি শুয়ে 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 তখন নাম করছি, তখন যে আমি বাবার নাম করছি বসে বসে, আর মানে খাটের মধ্যে চুপচাপ করে শুয়ে আছি, বাবার নাম করে যাচ্ছে, আর তখন শুনছি টেবিলের মধ্যে খচমচ খচমচ করে আওয়াজ হচ্ছে, ঠিক আছে, এবং খিচখিচ খিচখিচ করে আওয়াজ হচ্ছে। এবং তখন আমি একটু একটু মানে আমি কি বলতো যে মানে এমন ভাবে শুয়ে আছি, আমি আর দরজার দিকে তাকিয়ে নেই, আমি উল্টো দিকে মুখ করে শুয়ে আছি। এবার তখন টেবিল থেকে ওই যে বললাম প্লাস্টিকের আওয়াজ আসছে, এবার সেটা মনে হচ্ছে কি আমার দরজার তলায় হচ্ছে, মানে কেউ দরজার তলায় প্লাস্টিক নিয়ে খুচখুচ খুচখুচ করে কিছু একটা করছে, বুঝতে পারলে। এবার আমি ঘুরে দেখি যে কেউ, মানে ঘুরে অন্ধকারে দেখতে পাচ্ছি যে ঘরের মধ্যে আমার কিছুটা একটা হালকা লাইট জ্বালানো ছিল, আমি লাইট জ্বালিয়েছি যেটা, সেখানে দেখতে পাচ্ছি একটা নাইট ল্যাম্প ছিল, সেখানে দেখতে পাচ্ছি যে একটা পাউরুটির প্লাস্টিক, যে বাউলি থাকে না, বাউলি ক্রসে যেগুলো বাউলি পাওয়া যায়, সেই বাউলির যে প্লাস্টিক আছে সেটা দরজার তলা দিয়ে ঘরের মধ্যে ঢোকাচ্ছে, এরকম করে খিচখিচ করে করে ঘরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। আমি আর খাট থেকে নামিনি, ওটা রেখে চুপ করে বসে বসে কতক্ষণ যে আমি জব করেছিলাম আমি জানি না সেটা। আস্তে আস্তে আলো ফুটলো, আমি আবার বেরোলাম, দরজা খুললাম, দরজা খুলে দেখলাম আবার সেই জিনিসে ঘরের মধ্যে সেই জলের পায়ের দাগ, এদিক থেকে ওদিকে দৌড়ানোর দাগ, এরকম জলের পায়ে পায়ে, যেটা তুমি দেখেছিলে একদম ওই জিনিসগুলো এরকম ভাবে আছে। এরপরে ব্যাপারগুলো খুব দ্রুত হওয়া শুরু হলো,
মানে এটা তো নভেম্বর তো পুরোটাই এরকম গেল, তারপরে ডিসেম্বরের দিকে না এরকম দেখতে পেতাম যে আস্তে আস্তে ঠান্ডা নেমে গেল, আমি তখন গায়ে লেপ দেওয়া শুরু করলাম, তো আমি ঘুমাচ্ছি এরকম টাইপের। কিন্তু ওই 2 থেকে 3টার মধ্যে ঘুমানো যেত না, যেটা তোমাকে বললাম, ওই প্রবলেম ওই সময়টা ওরকম হবেই। এবার তখন আমি একটু ডেসপারেটলি ভাবছি যে এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়। আমি বুঝতে পারছি যে মুখোশটা যত প্রবলেম, হ্যাঁ, এবং ওই মুখোশটা না মানে যতবারই আমি নষ্ট করতে যাই বা কিছু করতে যাই কোনো না কোনো ভাবে বাধা পড়ে, প্রচন্ড বাধা পড়ে, মানে কিছুতেই ওটাকে বিদায় করা যাচ্ছে না, কোনোভাবে সেই ঝামেলাও হচ্ছে। এবং আমি রাত্রেবেলা একদিন ঘুমাচ্ছিলাম মনে আছে, তো হঠাৎ করে আমি একটু হালকা চোখ খুলেছি, চোখ খুলে মানে আমি বাঁ পাশ ফিরে শুয়েছিলাম, চোখ খুলে না হট করে দেখি কি মানে আমার খাটে একটা মেয়ের মাথা, মানে একটা মেয়ে মাথা দিয়ে আমার সামনে শুয়ে আছে, আমার দিকে পিঠ করে। আচ্ছা, ঠিক আমার সামনে আমার খাটে শুয়ে আছে, আমার দিকে পিঠ করে, আর চুলটা ছড়ানো, মানে খাটের উপর লম্বা করে ছড়ানো, কুক করে শুয়ে আছে, বুঝতে পারলে তো? বেশ কালো মতো গায়ের রং, এরকম শুয়ে আছে। হ্যাঁ, আমি প্রথমে আমি যখন প্রথমে জিনিসটা দেখেছি, দেখে আমি কি ভুলভাল দেখছি নাকি, মানে আমি একটু মানে আমি আস্তে লেপটা আমার মানে কি বলতো, আমি শুধুমাত্র মুখটুকু খোলা রাখি, কারণ ঠান্ডা লাগে এত, মাথায় ঘোমটা মতো দিয়ে দিই লেপটাকে, তারপরে ওর মধ্যে শুয়ে থাকি। তো আমি আস্তে একটু খুলে 1-2 পলক ফেলেছি, দেখি নেই আর জিনিসটা, একদম আমার সামনে শুয়েছিল, চোখের সামনে। তারপরে একদিন এরকম আরো 2 দিন দেখেছি আমি জিনিসটা, একদম সামনে এরকম শুয়ে আছে। হ্যাঁ, একদিন আমি ছুটি ছিল, সেদিন ছুটি ছিল মানে কি, হ্যাঁ শনিবার দিন ছিল, আমি ঘরের মধ্যে শুয়েছিলাম, দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম। তো দুপুরবেলায় ঘুমিয়ে পড়তে কি হয়েছিল যে ওই তোমার একটু সন্ধে হয়ে গেছিল, আমি একটু ঘুমাচ্ছিলাম, বুঝতে পারিনি, ঘরটা অন্ধকার হয়ে গেছিল, আমার দরজাটা খোলা ছিল, মানে আমার ঘর আর যে ডাইনিং স্পেসের মাঝখানে দরজাটা সেটা খোলা ছিল। তো হঠাৎ করে ঘরের মধ্যে সেই খুটখাট আওয়াজ, মানে মনে হলো তোকে যে হয়তো বাবা বা মা হয়তো এসছে, খুটখাট চেয়ার সরানোর আওয়াজ, হ্যাঁ চেয়ার টানার আওয়াজ, এগুলো হচ্ছে। বেসিক্যালি এই ঘটনাগুলো ডিসেম্বরের অ্যাক্সিডেন্টের আগে হয়েছে তোমার? হ্যাঁ, এরপরই তো অ্যাক্সিডেন্ট। আচ্ছা, এবার যখন আমি চোখটা খুললাম, চোখ খুলে দেখলাম ওই যে মেয়েটাকে আমি দেখেছিলাম না টেবিলের উপরে, তোমাকে বলেছিলাম ছেড়ে কেটা খাচ্ছিল ওরকম টাইপের, হ্যাঁ কি খাচ্ছিল সেটাও পরে জেনেছিলাম। মানে পরের দিন সকালবেলা উঠে আমরা দেখেছিলাম সেই সময় যে মানে পাউরুটি থাকে না, পাউরুটি খাওয়া করে রাখা, মানে কামড়ে অর্ধেকটা কি ওখানে বাকিটা ফেলে রাখা আর কি, ছড়ানো ছিটানো ঘরের মধ্যে। তো আমি তখন দেখলাম যে ও ঘরের মধ্যে মানে একটু কুজো টাইপের, ঘরের মধ্যে একটা মানে ও ছায়াটা দেখা যাচ্ছে, মানে ওকে দেখা যাচ্ছে, মানে ধরো অন্য কোথাও থেকে আলো এসে পড়েছে, এবার ওর যে ছায়াটা সেটা কোনো একটা দেয়ালে এসে পড়েছে, এবং সেখানে কোনো ঘুরে বেড়াচ্ছে, এটা কুজো টাইপের, মানে কিরকম করে যিনি একটা বিকট রকমের। আর হাঁটাটা বলতে পারবো না তোমাকে, মানে কিরকম খামচে মাটির মধ্যে দিয়ে হাঁটা, এরকম টাইপের পান, এরকম মানে ঘিসতে হাঁটা, ওই মুন ওয়াক বলে একটা ডান্স আছে জানো তো, হ্যাঁ ওরকম টাইপের, এরকম পা সরে হাঁটছে। এবার আমি ওটা দেখা মাত্র আমি লাফ দিয়ে উঠে তো প্রথমে মুখে তো ভালো কথা বেরোয়নি কিছু, ঠিক আছে, কারণ আমি তখন গিয়ে তাড়াতাড়ি দরজা মানে নাম করতে বাবার নাম করতে আমি লাইট জ্বালিয়েছি সমস্ত ঘরে, লাইট জ্বালিয়ে দেখি কেউ কিছু নেই, কোথাও কিছু নেই। শনিবার ছিল আমার মনে আছে। এবার যখন এরকম হলো তখন আমি সাথে সাথে দেখলাম যে দেখো, পারতপক্ষে কোনোদিন গুরুদেবকে আমি কল করি না, যদি দরকার না পড়ে, প্রচন্ড দরকার না পড়ে, তো করি না আমি। তার কারণ আমার একটা পার্সোনাল ফিলোসফি আছে, সেই ফিলোসফিটা দেখো অনেকের অনেক রকম আলাদা ফিলোসফি থাকতে পারে, কিন্তু আমার মনে হয় যে সবাই তো কাছে হাত পাততে যায়, তাই না, সবাই তো চাতে, আমি নয় যাবো না গুরুর কাছ থেকে শেখার জন্য, ওরা তো কম বাঁচান নি আমাকে। আমি অনেকবার কল করলাম জানো তো, সেদিন 2 দিন ধরে আমি প্রচুর চেষ্টা করলাম, কোনোভাবেই তার সাথে কন্ট্যাক্ট করা যাচ্ছে না। তো তখন আমার এক বন্ধু ছিল, আমি তাকে মানে সে আমার বেস্ট ফ্রেন্ড, তখন আমি তাকে বললাম যে তোর কোনো ভালো কাউকে জানা আছে যে মানে পারলৌকিক ব্যাপার নিয়ে একটু এসব নিয়ে কাজকর্ম করে? তো তখন সে আমাকে একটা নাম্বার দিল, আমাকে নাম্বারটা দিয়ে বললো যে তুই একটা কাজ কর, তুই এখানে কল কর, ঠিক আছে? তো আমি করলাম। ভদ্রলোক দুর্গাপুরে থাকেন, একজন খুব বড় জ্যোতিষী, অনেক বয়স তার। তো কল করলাম, তো আমি তাকে বললাম যে এই প্রবলেম, এরকম টাইপের ব্যাপার,
আমি কি আপনার কাছে আসবো? তখন সে আমাকে বললো যে তুমি আমার কাছে এসে তোমার কাজ হবে না কোনো, একদম স্পষ্ট বলে দিল। কিন্তু তোমার যে ঘটনাটা ঘটেছে, এই যে সমস্যাটা আছে, এটা তুমি মৌলালী মাজার যে আছে, মৌলালীতে একটা মাজার আছে, বুঝতে পারলে? আমি বললাম তুমি ওখানে যাও, ওখানে গিয়ে বলো কি হয়েছে। আমি বললাম যে না ঠাকুর আপনি কি কাজগুলো করবেন? না আমি কাজগুলো করি না, তুমি একদম সোজা ওখানে যাও। আমি হাঁটছি, রাস্তা ফাঁকা, প্রতি পদক্ষেপে আমি শুনতে পাচ্ছি আমার পিছনে লোকে হাঁটছে, কেউ একটা হাঁটছে আমার পিছনে, আমি হাঁটছি সে আমার পিছন 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 হাঁটছে, প্রতি পদক্ষেপে আমি আওয়াজ পাচ্ছি। যেমন কেউ তোমার পিছন পিছন হাঁটে তুমি যেন আওয়াজ পাচ্ছ, দিনের বেলা আওয়াজ পেয়েছি। তারপর আমি গেলাম মাজারে গেলাম, তো যখন আমি মাজারে ঢুকলাম ওখানে গিয়ে, তো ওদের তো যেরকম মন্দিরের বিভিন্ন প্রসিডিউর থাকে, মাজারের একই রকম প্রসিডিউর থাকে, ঠিক আছে? তো সেখানে যখন গেলাম, আচার বিচারগুলো আলাদা। হ্যাঁ আচার বিচারগুলো আলাদা, কিন্তু তোমাকে ফুল টুল ওগুলো নিতে হয়, আতর নিতে হয়, চাদর নিতে হয়, ওগুলো চালাতে ওরকম টাইপ। তো আমি যখন গেলাম তো ভেতরে একজন মৌলবী বসেছিলেন, তো আমি তখন তাকে গিয়ে বললাম যে বাবা এরকম আমার সমস্যা হয়েছে এরকম টাইপের। তো তখন আমি বললাম যে এরকম ব্যাপারগুলো ঘটছে, আমার পিছনে এরকম নিচ্ছে, তখন ভাইয়েরও এরকম হয়েছে। তখন সে আমাকে এটা বললো যে ঠিক আছে সব কাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু এখন মানে যাতে তোমার যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্য আমাকে হাতে একটা তাবিজ বেঁধে দিল। একটা ওদের থাকে একটা তাবিজ, মন্ত্র পড়ে কেটে করে সে হাতে তাবিজ বেঁধে দিল, বললো। তারপরে হট করে একটা বেশ বড় অঙ্কের কথা বললো আমাকে, বেশ বড় একটা অঙ্কের টাকার কথা বললো, যেটা করলে পুরো কাজ হয়ে যাবে। আমি বুঝতে পারলাম যে ঠিক আছে হয়তো এরা কিছু কাজ করবে, বাট এখানেও টাকার খেলা আছে। কিন্তু যে জিনিসটা হলো সেটা হলো গিয়ে যে পরপর দুটো জিনিস পাওয়াতে অ্যাটলিস্ট আমি যখন তখন ফিরছি না, বাজার থেকে যখন ফিরছি, তখন আর পিছনে পায়ের আওয়াজটা পেলাম না। মানে খালি রাস্তা দিয়ে যখন এসেছি তখন পায়ের আওয়াজটা পেলাম না। এরপরেই শুরু হলো অ্যাক্সিডেন্টের ঘটনাগুলো। একদিন আমি হ্যাঁ এরপরে আমি একদিন বেরিয়েছি, আবার রাত্রেবেলা নাগাদই ধরো আমি 2:30-3টে নাগাদ ধরো আমি গেছি বাথরুমে গেছি বা কোথাও একটা গেছি, তখন সেই যখন বাথরুমে যাচ্ছি তখন দেখছি যে আমি যাচ্ছি আমার পিছন পিছনে মেয়েটি হাঁটছে, একদম স্পষ্ট সেদিন দেখা যে আমি আলাদা করার পর আরো বেশি ঝামেলাটা বেড়েছে। হ্যাঁ 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 একদম। আমি যে যাচ্ছি না, আমি যাচ্ছি তোমার আয়নায় দেখতে পাচ্ছি পিছন 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 একটা কালো ছায়া হাঁটতে হাঁটতে আসছে, একদম স্পষ্ট। আমি পিছন থেকে কাউকে দেখতে পাচ্ছি না, যেই তাকাচ্ছি আবার দেখছি কেউ নেই, আয়নাতেও কেউ নেই। তখন আমি বুঝতে পারলাম যে খুব সন্তুষ্ট হয়নি ব্যাপারটাতে, ঠিক আছে? আর অনেক সময় কি হতে জানো তো, যে ধরো আমি যাচ্ছি, ধরো বেরোচ্ছি বিকালবেলা কোথাও, ধরো আমি টিউশন করাতে যাচ্ছি, বা ধরো বিকালবেলা ধরো কোথাটা যাচ্ছি, পিঠে ব্যাগ আছে, মূলত ব্যাগ ধরে কেউ ঝুলছে, মানে ব্যাগ ধরে কোনো বাচ্চা কাচ্চা ঝুললে যেরকম হয় না, ব্যাগটা খুব ভারী বলে মনে হয়, মানে পিঠ থেকে ব্যাগটা আমি না ঝেড়ে ঝেড়ে দেখতাম আমি যে কি ব্যাপার। মানে শুধু তাই না, বাইকে বসলে বাইক দোল খেত, জানো তো, মানে মনে হতো কেউ বাইকে বসে বাইকটা এইভাবে নাড়াচ্ছে, রীতিমতো বাইক নাড়াচ্ছে। আর এই করতে গিয়ে ডিসেম্বরের যে তোমার এই যে তোমার যে আমি তোমাকে বলছি 20 তারিখ থেকে 23 তারিখ অব্দি আমি 3টে অ্যাক্সিডেন্ট এড়িয়েছি, মানে একদম একদম প্রাইমাল মোমেন্টে 3টে অ্যাক্সিডেন্ট, এবং দুটো মানে 3টে অ্যাক্সিডেন্ট আমি প্রচন্ড অ্যালার্ট ছিলাম, কারণ বাইক দোল খাচ্ছিল, আমি একটু আস্তে চালাচ্ছিলাম বাইক, বুঝতে পারছিলাম যে কেউ একটা আছে বা কিছু একটা আছে। কারণ তুমি যখনই চালাচ্ছ বাইক তোমার মনে হচ্ছে পিঠের তোমার যে ব্যাগ ধরে কেউ বসে আছে এরকম টাইপের, হ্যাঁ। তো সেটাতে মনে হয় না যে কিছু একটা সমস্যা হয়েছে, বা তুমি তো বুঝতে পারো যে কিছু একটা সামথিং ইজ নট রাইট, কেউ তোমার ব্যাগের বাইক ধরে নাড়াচ্ছে। তো আমি 3টে অ্যাক্সিডেন্ট এড়ালাম। তো যখন এড়িয়ে গেলাম, এড়িয়ে যাওয়ার পরে এটা 20 তারিখের আগেই 18 তারিখ এরকম থেকে যখন এগিয়ে গেলাম, তো এড়িয়ে যাওয়ার পরে তারপরে 23 তারিখ বৃহস্পতিবার সকালবেলা 11টা, আমি একদম তোমাকে এক্সাক্ট বলছি দিনটা কি হয়েছিল, যে আমার অ্যাক্সিডেন্টের ব্যাপারটা। তো সেদিন আমি তোমার জাস্ট আমি বাইকে একদম ফুল ট্যাঙ্কি তেল ভরেছি, তেল ভরে এবার আমি দেখছি যখন বাইক আমি বাড়ি থেকে নিয়ে বেরিয়েছি সকালবেলা অফিস যাওয়ার জন্য, আমি দেখছি বাইকে কোনো জার্কিং নেই, পিঠের ব্যাগেও কিছু মনে হচ্ছে না, পিঠের ব্যাগে কেউ ঝুলে আছে বা কেউ বাইকে দোলা দিচ্ছে এরকম কিছু লাগেনি। আমি ঠিক সোজা রাস্তা দিয়ে যাচ্ছি, আমি জাস্ট সোদপুরে পানিহাটি যে তোমার যে ক্রসিংটা আছে ট্রাফিক মোড়টা, সেটা একটু ক্রস করেছি, ওখানে পানিহাটি স্পোর্টিং ক্লাব আছে, ওইখানে একদম রাস্তা ক্লিয়ার। আই ওয়াজ ভেরি রিল্যাক্সড যে ঠিক আছে, আমার মনে বলছিল যে ওকে, আমার যখন পিছনে গাড়ি টাড়ি কিছু নড়ছে না, বা আমার যখন পিছিয়ে আমার ব্যাগে যখন মনে হচ্ছে কেউ কিছু ঝুলছে না, সো আই এম ওকে নাও, আমার কোনো অসুবিধা নেই, আমি একটু রিল্যাক্স হতে চালাতে পারবো। জাস্ট রিল্যাক্স হয়েছি, পাশ থেকে একটা হিরো হোন্ডা স্প্লেন্ডার, মানে আমার গাড়ি কতটা ভারী গাড়ি, একটা হিরো হোন্ডা স্প্লেন্ডার এসে আমার গাড়িটার বিভৎস জোরে একদম সামনে চাকাটা মারলো,
যেই মানলো আমি তো পড়লাম, কিন্তু বাইকটা মাটিতে বাড়ি খেয়ে আর 2-3 ডিগবাজি করলাম, সে আমার সামনে, আমি তো বাইক থেকে ছিটকে বেরিয়ে চলে গেলাম। আমি সাথে সাথে মানে এত সাডেন হয়েছে ব্যাপারটা। আর ও কোথায় দূরে ছিল আমি দেখিও নি, ওকে সাপের মতো দেখবি কিছু ছেলে চালায় রাস্তার মধ্যে দিয়ে, আর আমি একদম রাস্তার সাইড ঘেসে চলছিলাম, বাদিক ঘেসে চলছিলাম, ঠিক আছে, ও একদম ডান দিকে কোনায় ছিল। সেখান থেকে এসে আমাকে মারলো, একদম স্ট্রেট এসে মারলো। আর মারলো আমি গড়াচ্ছি, বুঝতে পারলে, মানে বাইক থেকে পড়ে গিয়ে গড়াতে শুরু করেছি। গড়াচ্ছি মানে প্রায় 50-60 মিটার অব্দি আমি গড়িয়ে যাচ্ছি, ডিগবাজি খেয়ে বাড়ি খেতে খেতে গড়িয়ে যাচ্ছি। আর মাটি আঁকড়ে ধরার চেষ্টা করছি। কৌশল, জীবনে কোনোদিন আমার এত হেল্পলেস লাগেনি নিজেকে, আমি থামাতেই পারছি না নিজেকে, জানো তো। বাড়ি খাচ্ছি, গড়াতে মানে ড্রপ খেতে যাচ্ছে। আমি চোখের সামনে দেখছি আমার বাইকটা রাস্তার মধ্যে কাট হুইল করছে 2বার। চোখের সামনে দেখ আমার বাইকটা, তোমার হলে কি 172 কেজির বাইক, সেটা 2বার এরকম করে কাট হুইল করলো, ওরে গিয়ে রাস্তার পাশে যে থাকে না, যে সার্ভিস রোড থাকে, সার্ভিস রোডের পাশে ডিভাইডার থাকে, সেই ডিভাইডারে লেগে ধাক্কা খেয়ে ওটা থেমে গেল। আমিও ডিভাইডারে গিয়ে বাড়ি খেয়ে ওখানে গিয়ে থামলাম, না তো পাশে হাইড্রেন থাকতো, হাইড্রেনে গিয়ে সোজা গিয়ে পড়তাম। যখন আমি থেমেছি গোস্তাব, প্রথমে আমি খোঁজার চেষ্টা করেছি যে বাইকটা আমাকে মেরেছিল সে পড়েছে কিনা। সে পড়েইনি। একটা হিরো হোন্ডা স্প্লেন্ডার একটা এক্সট্রিমকে মারছে, সে পড়েইনি। স্প্লেন্ডার তো হালকা গাড়ি, ছেলে সোজা বেরিয়ে চলে গেছে, আমি পড়লাম। 2টো গাড়ি ধাক্কা লেগেছে, একটা গাড়ি পড়েছে, একটা গাড়ি পড়বে না, হালকা গাড়িটা পড়লো না, ভারী গাড়িটা পড়ে গেল। শুধু পড়লো না, ডিগবাজি খেলো, এরকম কোনদিন হয়? তারা পড়েই প্রথমে খোঁজার চেষ্টা করেছিলাম ও কোথায় পড়েছে। তো যাতায়াতে আমাকে লোকজন ওখান থেকে তুললে, এবং আমি যে এখানে কি থেমেছিলাম না, আমার গাড়ি আমার থেকে মিনিমাম তোমার মানে 10-12 ফুট দূরে ছিল আমার গাড়ি, মানে আমার কাছে ছিল না গাড়িটা, খুব বাজে অবস্থা ছিল গাড়ির। তো আমি তখন ওখানে যে স্থানীয় লোকজন ছিল তারা আমাকে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে কিছু প্রাথমিক ট্রিটমেন্টের হওয়ার পরে তারপরে তো আমি গিয়ে তোমার যে অন্য একটা বড় হাসপাতালে গিয়ে ভর্তি হলাম। সেখানেই তুমি দেখেছো 23 তারিখে আমার অ্যাক্সিডেন্টটা হলো। এটা অনেকটা ব্লাড জমে গেছিল, ইন্টারনাল ইনজুরি হয়েছিল। আমার স্ক্যাপুলা যে আছে, স্ক্যাপুলাতে ক্র্যাক ছিল। আমার যে পেলভিস আছে, পেলভিসে ক্র্যাক ছিল। হাতে যে বা হাতে যে আঙ্গুলটা আছে, বুড়ো আঙ্গুল, সেখানে লিগামেন্ট ছিঁড়ে গেছিল, গোড়ার হাড়টা ভেঙে গেছিল। ভেতরে কোনো একটা বড় কিছু ইনজুরি হয়নি সেরকম, কিন্তু মানে হাতে তুমি দেখেছো কি অবস্থা ছিল, সব ফটোগুলো। সেদিন রাত্রেবেলা ঘটনাটা একটা অদ্ভুত ঘটনা ঘটলো। মানে পেটের মধ্যে ব্যথা ছিল, তার কারণে রক্ত বের ছিল না, আর এমন অবস্থা ছিল উঠতে পারছিলাম না আমি কিছুতেই। তো তখন সারা রাত দেখো হসপিটালে একজন স্টাফ থাকে না, যে তোমার যে থাকে ওগুলোতে, তো সে ছিল না ওইখানে। একজন মেল ডিউটি ছিল, সে কেবিনের বাইরে ছিল, কেবিনের ভেতর ছিল না। তা আমি যখন শুয়ে আছি, প্রচন্ড ব্যথায় যখন কাতরাচ্ছি, তখন আমি শুনছি যে আমার পাশে যে বেড আছে, মানে একটা কেবিনে 3টে বেড ছিল, আমার পাশের যে বেডটা আছে ওই পুরো কেবিনে আমি একা ছিলাম, আর কেউ ছিল না। পাশের বেডের সামনে পর্দা টানানো ছিল, দুটো বেডের মাঝখানে পর্দা টানানো থাকে। এবার আমি শুনছি ওই পাশের বেডে একজন ভদ্রমহিলা ক্রমাগত এপাশ ওপাশ করছে, চুরির আবার শুনতে পাচ্ছি, বুঝতে পারলে তো? দেখবো অনেক সময় চুড়ি আর শাখার সাথে মাঝখানে যে আওয়াজটা হয় না, সেরকম ওরকম টাইপের একটা আওয়াজ। এবং বেশ প্রাপ্তবয়স্ক একজন ভদ্রমহিলা, সে যে শুয়ে আছে, তার সে শ্বাস প্রশ্বাস নিচ্ছে বা এরকম ছাড়ছে, এরকম একা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো ব্যাপার। এটাই তো পাচ্ছি। এবং আমার যখন প্রচন্ড ব্যথা হচ্ছে না, যে আমি তখন ভাবছি যে পাশে কে আছে এরকম টাইপের। আমি ভাবলাম যে অন্য কোনো হয়তো পেশেন্ট আছে, হয়তো রাত্রেবেলা ভর্তি হয়েছে, আমি জানি না, ঠিক আছে। যখন প্রচন্ড ব্যথা করছে, এবার আমি তখন কাতরাচ্ছি, মানে পেটে রক্ত জমে আছে না, বিভৎস ব্যথা, আর আমি শুতে পারছিলাম না। স্ক্যাপুলায় ক্র্যাক ছিল, স্ক্যাপুলাতে যেগুলো এগুলোতে ছিল। তো মানে আমি যখন প্রায় ব্যথাতে অচৈতন্য হয়ে পড়ছি এরকম, তো ওরা ইনজেকশন দিয়েছিল, যদিও সেখানে কিছুটা কমেছিল, কিন্তু তাও যথেষ্ট ব্যথা ছিল। তারপর তখন আমি শুনছি যে পাশের বেড থেকে বলছে যে আমি আছি তো, কিছু হবে না। আচ্ছা আচ্ছা, মাছের জালটা কি তোমার সাথেই ছিল তো তখন? আমার সাথে ছিল। ওটা এক মুহূর্তের জন্য খুলিনি। পাশের বেড থেকে বলছে, যে ভদ্রমহিলা শুয়ে আছে, যে বলছে আমি আছি তো, কিছু হবে না, তো ঘুমা। খুব মোলায়েম ভাবে, তুই ঘুমো, আছি তো, কিছু হবে না। কি রে বাবা, যাই না, হয়তো আমাকে হয়তো চেনে, তো হয়তো আমাকে দেখেছে। আমি ঘুমিয়ে পড়লাম। তারপরে বেশিক্ষণ হয়নি, সাথে সাথে ঘুমিয়ে পড়েছি, মানে ঘুম চলে এসছে আমার। সকালে যখন নার্স এসে, আমি তখন নার্সকে জিজ্ঞেস করলাম যে পাশে কে আছেন। কই আপনি, সেটা এখানে কেউ নেই তো?
এখন আমি ছিলাম নেই মানে কালকে আমি শুনেছি কালকে রাত্রেবেলা এখানে একজন ভদ্রমহিলা শুয়েছিলেন, তা সারা রাত আমি তার হাতে চুরির আওয়াজ শুনেছি, তার গলার আওয়াজ আমি শুনেছি, সে খাটে শুয়েছিল, সে আমাকে বলেওছে, আমার সাথে কথাও বলেছে। তুমি কি বলেছে আপনাকে? আমি বলেছি যে আমার নাকি কিছু হবে না, সে নাকি আছে রাত্রেবেলা। আপনাদের কোনো হাউস স্টাফ ছিল কি? বলো স্যার আমাদের তো একজনই মেয়ের হাউস স্টাফ আছে, সেটা আপনার কেবিনে বাইরে ছিল, সেটা কেবিনে ঢোকেনি, আপনার কেবিনে ঢোকা বারণ ওদের। তখন আমাকে বলে দেখবেন বলে পুরো পর্দাটা সরিয়েছে পাশের বেডের সামনে। বেডে তো বেডশিটই নেই, কিছুই নেই, মানে ওই বেডে কিছু যন্ত্রপাতি রাখা, বুঝতে পারলে, যে সমস্ত যে ইজি করে সিজি করে সেই জিনিসগুলো রাখা আছে বেডে, ওটা কোনোভাবে কেউ শুতে পারবে না। আচ্ছা আচ্ছা। আমি না কিছুক্ষণ মানে বুঝতে পারলাম না কি হলো, আমার মনে হলো যে আমি কি ভুলভাল শুনেছি এরকম টাইপের। আমি স্পষ্ট শুনেছি, জানো তো, একদম স্পষ্ট শুনেছি। এবার আমি তখন আমাকে যে ওদের যে ওয়ার্ডেন ছিল, ঠিক আছে, সে আমাকে তখন বললো, আর যে আরএমও যে ছিল, আরএমওকে ওটা ডেকেছিল, তখন আরএমও এসে বললো কি হয়েছে, তখন নাচ বললো স্যার এই উনি শুনেছেন যে এখানে পাশে একজন ভদ্রমহিলা ছিল এরকম টাইপের। তো তখন ওরা হট করে ভেবেছে যদি কোনো লেডি হাউসকিপার থাকে, সে যদি খাটে পাটে এসে শুয়ে থাকে, তো বললো যে আপনি কারোর নামে রিপোর্ট করতে চান, মানে আপনি কাউকে দেখেছেন? তখন আমি একটু বুঝতে পারছি ব্যাপারটা, বুঝতে পারছো, একটু বুঝতে পারছি। আমি তখন আমি তখন বললাম না আমি ভুল দেখেছি, কিছু হয়নি সেরকম, আমি হয়তো ভুল শুনেছি। এবার তারপরে একটা ঘটনা ঘটলো যেটাতে আমার সন্দেহটা, যেটা আমি সন্দেহ করছিলাম সেটা খুব হাইলি কনফার্ম হয়ে গেল। আমি উঠতে পারছিলাম না, মানে নার্স ছিল না। এবার এটা থাকে না যে বেল টিপলে নার্স চলে আসে, 2-3বার টিপেছিলাম তো হয়তো ছিল না, সেখানে হয়তো আসেনি। আমার তখন বাথরুমে যাওয়ার দরকার পড়েছিল, আমি একটু যাবো, এরকম কেউ যদি ধরলে এরকম হয়। আমি উঠতে পারছিলাম না, কারণ আমাকে ধরে তুলে দিতে হতো, কোমরে এত জোর লেগেছিল পেটে। আমি একটু চোখটা বুঝে আমি বললাম যে একটু তুলে দাও তো। বিশ্বাস করো না কৌস্তব, আমি চিরকাল মানুষকে বলি যে মানুষ জীবনে প্রচন্ড নেগেটিভিটি আর প্রচন্ড পজিটিভিটি এই দুটো সহ্য করতে পারে না। এটা অর্জুনের ক্ষেত্রে হয়েছিল, যখন অর্জুন বলেছিল যে আমি আপনাকে দেখতে চাই, তখন ভগবান বলছে তুমি তো এমনি দেখতে পাবে না, তোমার ছিল দিব্যম দাদাতিমে চক্ষুম দর্শন করতে গিয়ে অনেক দিব্যম দাদাতিমে চক্ষুম বলেছিল যে আমি তোমাকে দিব্য চক্ষু দিচ্ছি। তো সেটা অর্জুন সহ্য করতে পারেনি, অর্জুন বলেছিল যে আপনি ফিরে চলে আসুন। তা মানুষের ক্ষমতাই এরকম যে মানুষ কখনোই তার জীবনে প্রচন্ড নেগেটিভিটি আর প্রচন্ড পজিটিভিটি দুটোর মধ্যে কোনোটাকে সহ্য করতে পারে না, আর আমাদের অত লিমিট নেই সহ্য করার। তো যাই হোক, আমি যখন, এবং এইটা কিভাবে বলবো বা আমি ঠিক বুঝতে পারছি না, মানে যেটা হয়েছে আমি তোমাকে সেটাই বললাম, বাকিটা তো যারা শুনছেন তাদের উপরে। তো আমি যখন বললাম না যে আমি একটু উঠবো, 1 ফুট লম্বা হাতের তেলো বোঝো, ফুটখানেক লম্বা, ঠিক আমার পিঠে তলায় আসলো, ধরে তুলে দিল আমাকে। 1 ফুট লম্বা হাতের তেলো, আজও মনে আছে আমার, একদম ধরে সকালবেলা একদম ধরে তুলে বসিয়ে দিল। যেই বসিয়ে দিয়েছে আমার পুরো গায়ের, এই তোমাকে এখন বলছে কেন গায়ের লোম খারাপ হয়ে গেছে। তারপর আমি হট করে ইসে হয়েছে, ওখানে তোমার বসে পড়েছি। বসে পড়ি যখন আমাকে বসিয়ে দিয়েছে, তখন আমি বুঝতে পেরেছি যে ইয়েস, আমি যেটা ভাবছিলাম সেটাই। মাছের জাল তো দিয়েছে, সেটা বুঝলাম, যে মাছের জাল দিয়েছে, সে যদি চলে আসে তাহলে কি বলবো। এবার তখন মা আসলো আমাকে, কে ছিল আমি জানি না, আমি অত্যন্ত সাধারণ মানুষ, আমার অত ওই বুদ্ধি নেই আমার বোঝার, কিন্তু আমি বুঝতে পারছি যে কেউ একজন ছিল যার জন্য বাইক 2-3বার এরকম ডিগবাজি খেয়েছে, তারপরেও আমার আরো সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হওয়া উচিত ছিল। এবং আমি তোমাকে তাও এখনো বলছি কৌস্তব, যে জানো তো জীবনে সবসময় যখন মানুষ মনে করে যে তারা কোনো একটা এন্টিটির টার্গেট হয়েছে, কোনো একটা এন্টিটি তাদের উপর রিভেঞ্জ নিতে চায়, প্রতিশোধ নিতে চায়, এবং তারা যখন নিজেদেরকে সবচেয়ে বেশি গার্ড দিয়ে রাখে, তখন সেই এন্টিটি কিছু করে না তাদেরকে। তখন যারা মনে করে তারা রিল্যাক্সড, ঠিক আছে এবার আমি ঠিক আছে, এবার কিছু হবে না, জাস্ট যে মোমেন্টে এন্টিটি সেই ফাঁকটাই খোঁজে তোমার জীবনে, যে তুমি একটু নিজের যে প্রোটেকশন আছে বা একটু তোমার যে সচেতনতা আছে একটুখানি তুমি ঢিলে করে দেবে, সেই মোমেন্টেই মনে আছে ওই যে অ্যাক্সিডেন্ট হওয়ার আগে আমি তখন একটু রিল্যাক্সড হয়েছিলাম, বা জাস্ট ইমিডিয়েটলি অ্যাক্সিডেন্ট হলো। তার আগে 3-4টা অ্যাক্সিডেন্ট আমি পেরিয়ে এসেছি, মানে একদম সামনে এসে নিজেকে বাঁচিয়ে নিয়েছি, কিন্তু এই অ্যাক্সিডেন্ট বাঁচাতে পারিনি আমি। তারপর কি হলো? তারপরে মা তো আসলো সকালবেলা, মা এসে সকালবেলা প্রথমেই একটা অদ্ভুত কথা বললো, দেখলাম একটা শাল পাতার ঠোঙা একটা প্যারা নিয়ে এসছে। এমনটা কি
তখন বলছে এটা বড় মার প্রসাদ, নৈহাটি থেকে ছিল সকালবেলা, হ্যাঁ সেখান থেকে নিয়ে এসছে। আচ্ছা। তো যথারীতি খেলাম, তারপরে বাবা চলে গেল, তখন মা আমাকে পাশে বসে একটা কথা বললো, জানিস একটা খুব অদ্ভুত ঘটনা ঘটেছে বাড়িতে। কি হয়েছে? বলছে রান্নাঘরের ভেতরে মা নাকি সকাল মানে রাত্রেবেলা কালকে যখন মা জানতো না, মানে বাবা জানতো ব্যাপারটা, বাবা হসপিটালে ভর্তি করেছিল, আমি মাকে জানাতে না করেছিলাম, কারণ মা অফিস থেকে ফিরছিল তো টেনশনের পরে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় বা কিছু হয় নিজের, তাহলে দুদিকে ঝামেলায় পড়ে যাবো আমরা। তো মা আসার পরে আমি মাকে জানানো হয়েছিল, মা তখন বাড়িতে ব্যাগ রেখেই দৌড়ে হসপিটালে চলে এসেছিল অফিসের টেস্ট করে। যখন আমাকে অ্যাডমিট করে রাত্রেবেলা যখন গেছে, মা যখন ঘরে ঢুকে রান্নাঘরে ঢুকে মা দেখেছে যে একটা পায়রাকে মুন্ডু ছিঁড়ে ফেলে রাখা আছে মাটিতে, মানে কেউ যেন মাথাটা ঘুরিয়ে একটা পায়রাকে মুন্ডুটা ছিঁড়ে এরকম করে ফেলে রাখা আছে মাটিতে, আর তার পাশে একটা যে চীনা মাটির যে চায়ের কাপগুলো থাকে না, ওটা আছাড় মেরে ভাঙা ঘরের মধ্যে, রান্নাঘরের মধ্যে। এইরকম ভাবে জিনিসটা ওখানে পড়ে আছে, বুঝতে পারলে? আর শুধু তাই না, সেদিনই হঠাৎ করে বাবার মনে হলো যে মানে অনেক কাগজের পুরোনো ঢাই হয়ে গেছে, এত সব কাগজ নিয়ে, মানে খুব মেজাজও খারাপ ছিল। বাবা কি করলো, সে মুখোশ নিয়ে কাগজ নিয়ে সব কিছু একসাথে তোমার জ্বালিয়ে দিল, পুরো জিনিসটা ধরে একদম জ্বালিয়ে দিল। এবং মুখোশটা যে আছে, মুখোশটা বোধহয় জ্বলেনি, মুখোশটা জ্বালায়নি, কয়েকটা আজে বাজে কাগজ জ্বালিয়েছিল, মুখোশটা কাগজগুলো ধরে কাগজ জ্বালাইলো আমাদের বাড়িতে একটা, ঠিক আছে? অ্যাপার্টমেন্ট জায়গায় কাগজ জ্বালা সাধারণত আসে না, সেদিন প্রথমবারের জন্য কাগজ জ্বালা নাকি এসছে, সে নাকি সবার বাড়িতে এরকম কাগজ নিচ্ছে, তো বাবা তাকে দিয়ে দিল, সে মুখোশের কাগজ নিয়ে সব শুদ্ধ নিয়ে চলে গেল। আর কিছু আজে বাজে কাগজ ছিল যেগুলো বাবা ধরে জ্বালিয়ে দিল, যেটা যে মুখোশটাকে আমরা এতদিন ধরে বের করতে পারলাম না, সেটা বেরিয়ে গেল এক নিমেষে। এবং বেরিয়ে গেল, তারপরে আস্তে আস্তে দ্রুত আমার রিকভারি শুরু হলো। ওই সময় তোমার সাথে ফোনে কথা হয়েছিল যখন তুমি বলছিলে, বা তুমি ফটো পাঠিয়েছিলে সব এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে না? এর পরপরই আই থিঙ্ক তোমাদের সোদপুরের বাড়িটার প্রবলেমটাও মেটে। হ্যাঁ, আমি যখন হসপিটাল থেকে ফিরলাম, আমি প্রায় ছিলাম, অনেকদিনই ছিলাম। এবং আমি রিলিজ হয়েছি 2 সপ্তাহ পরে রিলিজ হয়েছি। রিলিজ হওয়ার পরেও না আমি বারবারই চেক আপে যেতাম, এরকমই চেক আপে যেতে মানে আস্তে আস্তে একটু শরীরটাও ঠিক হতে শুরু করলো। বাইকটা খারাপ হয়ে গেছিল, সেটাও ভাবলাম ওটা ঠিক করব। তো সেইখানে একদিন গেছি, তো আমাদের যে অ্যাপার্টমেন্ট আছে তার পাশেই আমার এক স্টুডেন্ট থাকে, ঠিক আছে, এদেরকে পড়াই। হ্যাঁ, তো তার বাবার একটা বড় অটোমোবাইলের ব্যবসা আছে, তারা মানে ইউপির লোক আর কি, নন বেঙ্গলি তারা। তো তারা শুনে সবাই, যেহেতু আমার এরকম স্টুডেন্টরাও এসেছিল, যদিও ওদেরকে সবাইকে ঢুকতে দেয়নি, ওরা পরে এসে দেখা করে গেছিল। তো একদিন রাস্তা দিয়ে যেতে যেতে ভদ্রলোকের সাথে আলাপ হয়ে যায় আমার। তো ভদ্রলোক আমাকে তখন বলে যে শুনলাম আপনার এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, এইগুলোতে আপনি একটু আসুন, আমাদের বাড়িতে আসুন, একটু অনেকদিন আসেন, একটু কিছু খেতে যান। আমি বললাম ঠিক আছে, মানুষ ডাকছে, যাই এখানে। তো তার যে স্টুডেন্ট আছে তাকে তো মানে অনেকদিন আগেই পড়িয়ে দিয়েছি, সে মেয়েটি এখন বেরিয়েও গেছে। তো আমি গেছি সেখানে গিয়ে তখন ঢুকে দেখি তার যে অফিস রুম আছে, মানে যে গ্যারেজ আছে, সেখানে অফিস রুমে দেখি একজন সাধু বসে আছেন। আচ্ছা, বুঝতে পারলে? বেশ হৃষ্টপুষ্ট চেহারা, বেশ কাট্টা চেহারা, প্রায় 6 ফুট মতো হাইট হবে তার, মাথায় কোনো চুল নেই। সে হাত পায়ে শিরা ওঠা, বেশ শক্ত সমর্থ চেহারা, বুঝতে পারলে তো? পায়ের মধ্যে একটা বালা পড়া আছে, আচ্ছা, সোনালী রঙের বালা পড়া আছে। তিনি একটা পা ঝুলিয়ে বসেছিলেন। তো আমি যখন গেলাম তখন উনি তখন হিন্দিতেই বললেন যে আরে আপনি এসছেন, কখন এলেন? তখন বললে যে আমি তো বেনারস থেকে এলাম। তখন বললো এবার এসেই তোমার এখানে এলাম। হ্যাঁ, তারপর আমি যখন ওখানে গিয়ে দাঁড়ালাম, তখন আমাদেরকে তাকিয়ে বললো, তখন উনি জিজ্ঞেস করলেন যে হ্যাঁ বলুন, মানে আপনি তো কোনো এতদিন আসেন না, মানে কতদিন বলছে, বলে নিজের মধ্যে কথাবার্তা বলছে, ঠিক আছে। আমাকে উনি বললেন যে আমাকে, যে ভদ্রলোক আর কি যার মেয়েকে পড়াতাম, তিনি বললেন আপনি এখানে একটা চেয়ারে বসুন। ঠিক আছে, বসেছি। আমাকে পরিচয় করে দিল যে ইনি একজন খুব বড় অঘরী, ইনি বেনারস থেকে এসছেন, সচরাচর এখানে কোনো কাজকর্ম থাকে না, এখানে সেরকম টাইপের। তো কথায় কথা ওনাকে জিজ্ঞেস করলেন যে আপনি মানে এখানে বলুন কিভাবে আমি, উনি এই ভদ্রলোক কোনো শিষ্য। হ্যাঁ, তো বললো যে কি করতে পারি। তখন সাধু আমার থেকে ঘুরে থেকে বললেন আমি তো ওর জন্য এসছি। একদম ডাইরেক্ট সোজা। আমি তখন খুব ঘাবড়ে গেলাম। আমি বললাম আমার জন্য, মানে আমি তো ওনাকে কোনোদিন দেখিনি। তখন খুব একদম অপলক দৃষ্টিতে কিছুক্ষণ আমাদেরকে তাকিয়ে দিল, সেই অদ্ভুত সম্মানী দৃষ্টি।
অদ্ভুত সময় দৃষ্টি, মানে হালকা খয়েরি রঙের তার চোখের রং ছিল। সে অনেকক্ষণ আমাদের তাকিয়ে রইলো, তাকিয়ে দেখে বললো, তাহলে মা ললিতা ত্রিপুরা সুন্দরীকে দেখা গেল? জাস্ট এই লাইনটা আমাকে বলেছিল, তাহলে মা ললিতা ত্রিপুরা সুন্দরীকে দেখা গেল? আমি তখন বললাম, আমি মা ললিতা ত্রিপুরা সুন্দরীকে কবে দেখলাম? মানে আমি তো গ্রামের মতো তো সাধারণ মানুষ, এরা সব দশমহাবিদ্যা বিরাট টাইপের। আমি তখন বললাম যে না, আমি ঘাটশিলা গেছিলাম, সেখানে আমি, কারণ আমি বুঝতে পেরেছি যে উনি যখন হট করে কথাগুলো বলছেন, কিছু তো সাধুসঙ্গ তো অনেকদিন ধরেই করেছি, তো কিছু কিছু বুঝতে পারলাম যে ইনি আর বাকি মানে ঘাটশিলা যে ধরনের সাধু সেরকম না, মানে তিনি এমন কিছু কিছু কথা। এবং তিনি হট করে আমাকে জিজ্ঞেস করলেন, সাওয়ারি আতা হ্যায় আপকো? হট করে আমাকে জিজ্ঞেস করলেন, तुम বুঝতে পারলাম না। বলো खुल के बताइए, जो भी है आपके अंदर पे खुल के बताइए, सवारी आता है? हाँ। तो बोलो माँ श्रीविद्या को देखे आप? আমি তখন বললাম না, আমি তো ঘাটশিলা গেছিলাম। তখন উনি আমাকে বললেন যে 3টে মুখ, কমলা রং, হাতে জ্বলছে খাড়া। আমি বলবো কি, আমার সামনে বলে দিল কথাটা, একদম ওপেনলি আমার সামনে বলে দিল, 3টে মুখ, হাতে খাড়া, কমলা রং, বাঘের ছালের উপর দাঁড়িয়ে ছিল। আমি চুপ করে বসে গেলাম, কি বলবো। আমি তো ভেবেছি রঙ্কিনী দেবী। তখন উনি আমাকে বললেন যে আসলে অনেকে এটা ভাবেন যে রঙ্কিনী যে আছে, রঙ্কিনী আসলে কালী। তন্ত্রে দুটো কুল হয়, একটা বলে কালীকুল, একটা বলে শ্রীকুল। কালীকুল যেখানে তুমি কালী সাধনা করো, শ্রীকুল যেখানে তুমি ললিতা ত্রিপুরা সুন্দরী সাধনা করো। ভারতের দক্ষিণ দিকে এটা সাধারণত খুব বেশি হয়। তো রঙ্কিনী যে দেবী আছেন, এরকম কোনো কথা নেই যে তুমি কোন একটা দেবীর কাছে গেলে সেখানে কি তুমি তাকেই দেখতে পাবে বা সেই তোমাকে দেখা দেবে। হয়তো যখন তোমার যাকে দেখা উচিত বা যে তোমাকে উদ্ধার করতে আসবে, সে কোনো না কোনো রূপে তোমার সামনে হয়তো আসবে। তা আমি ওখানে যাকে দেখেছিলাম, যে রঙ্কিনী দেবীর মন্দিরে আমি যাকে দেখেছিলাম, ওই বলে 3টে মুখ, হাতে খাড়া জ্বলছে, উনি ললিতা ত্রিপুরা সুন্দরী। এবং আমি যখন বসে আছি, আমি বললাম যে আপনি কি করে জানলেন? তখন উনি আমাকে বলছেন যে কেন, এর আগে বাড়িতে তুমি দেখোনি? বাড়িতে কোথায়? বলছো এই লাল টপ পরে এসেছিল, এর আগে একটা মেয়ে তোমাকে বাঁচায়নি স্বপ্নের মধ্যে এসে? অনিন্দিতা। আমার চোখে জল চলে এসেছিল তখন। আচ্ছা, যার কথা তুমি প্রথম দিন থেকে বলতে, মা ললিতা ত্রিপুরা সুন্দরী। তারপরে তার সাথে কিছু কথাবার্তা হলো। তো তারপরে তিনি যাওয়ার সময় আমাকে বললেন যে ফ্ল্যাটের প্রবলেম আর নেই, একদম ওপেনলি বলে গেলেন, ফ্ল্যাটের প্রবলেম আর নেই, বাড়িটা মিটে যাবে। কথা বললো, বাড়িটা মিটে যাবে। তারপরে তিনি তখন তার গাড়ি চলে এসেছিল, তিনি এয়ারপোর্টে বেরোবেন, খুব কম সময়ের জন্য এসেছিলেন, আধ ঘন্টা মতো ছিলেন ওখানে। তিনি বললেন যে তখন তখন সে বললেন, মানে যে স্টুডেন্টের বাবা, তিনি বললেন যে আপনি এখনই চলে যাবেন? তখন তিনি বললেন আমার কাজ তো হয়ে গেছে, আবার আসবো আমি, আমার কাজ তো হয়ে গেছে। তোমার শ্বশুরের বাড়িটার কেসটা কি হলো? আমি উনি যখন যাচ্ছেন তখন আমাকে বললেন যে তোমার সাথে আবার বেনারসে দেখা হবে। গাড়ির ভেতরে বসে দরজাটা বন্ধ করে বললো নর্মদাতেও দেখা হবে। এই দুটো কথা বললো আমাকে, বলে চলে গেলেন। তো আমি তারপরে বাড়িতে গেলাম, বাড়িতে একটা কাজ করতে গেছিলাম। জাস্ট বাড়ির ভাইবটা আমি তোমাকে বলছি যে বাড়িতে গেছি, বাড়িতে পা দিয়েছি, বাড়িতে যে ঢুকছি না, মনে হচ্ছে বাড়ি এই ফার্স্ট টাইম বাড়ি খুশি হয়েছে যে আমি গেছি, মানে সে ওয়েলকাম করছে যেটা বলছো। হ্যাঁ, মানে সে পুরো তুমি বুঝতে পারো কোন একটা জায়গায় গেলে তুমি ভাইব বুঝতে পারো না, কোন একটা জায়গায় তুমি গেলে খুব লোকে আনন্দ পাচ্ছে, এরকমটা পুরো একদম পুরো ভাইব চেঞ্জ হয়ে গেছে। মানে সে খুব খুশি। এবং সে রাত্রেবেলা আমার মনে আছে আমি বাড়িতে ঘুমিয়ে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছিলাম, একদমই অদ্ভুত স্বপ্ন দেখেছিলাম, মানে এরকম আমি কোনোদিন দেখিনি। আমি দেখছি যে রাত্রেবেলা একটা নদী, বুঝতে পারলে তো, নদীর পাশে মানে ভাঙা ঘাট, অনেক উঁচু, মানে ঘাটটা থাকে না যে নদী যখন তোমার লোয়ার টাইট চলে তখন অনেকগুলো ঘাট বেরিয়ে পড়ে, অনেকগুলো সিঁড়ি, এরকম অনেক বড় রকম সিঁড়ি। এবং নদীটার যে ওই যে ঘাটটা আছে, ঘাটের চারপাশে না একটা ভাঙা মহল বা এদের ধ্বংসাবশেষ টাইপের একটা কিছু ভেঙে দেওয়া হয়েছে, এরকম টাইপের। হ্যাঁ, এবং সেইখানে দেখছি যে একটা জায়গায় একটা লোক বা একটা ফলক লেখা আছে সেইখানে, আমার মানে যারা পূর্বপুরুষ আছে তাদের ব্যাপারে লেখা আছে যে আমরা তো অ্যাকচুয়ালি সেন বংশের বংশধর। আমি তোমাকে বলেছিলাম যে বাংলার শেষ সেন বংশ, তার ব্লাড লাইন আমাদের মধ্যে আছে।
তো সেইখানে একটা জায়গায় লেখা আছে যে এইখানে একটা বিরাট বড় বৌদ্ধ স্তূপ ছিল, মানে স্বপ্নের মধ্যে দেখছি যে বৌদ্ধ স্তূপ ছিল, সে বৌদ্ধ স্তূপটাকে বল্লাল সেন ভেঙে দিয়েছিল, এটা তার ধ্বংসাবশেষ যেখানে যে আছে। এবং আমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে একটা বোর্ডের মধ্যে থাকে না যে পাথরের শিলালেখ থাকে, তার মধ্যে দেখবে বাংলায় লেখা থাকে এরকম টাইপের, ওরকম আমি দেখছিলাম জিনিসটা কি লেখা আছে এরকম। এবং এবার আমি তোমাকে বলি যে আমার ডেসক্রিপশনটা আমি তোমাকে বলি। আমার পরনে কি ছিল, পায়ে চটি ছিল না, গায়ে জামা ছিল না, একটা ছেঁড়া লাল রঙের ধুতি টাইপের কিছু একটা পরেছিলাম, মানে বেশ বড় চুল ছিল, মানে একদম পুরো জট পাকানো লম্বা লম্বা আমার চুল ছিল। হ্যাঁ, মানে সে কাজ ছাড়িয়ে সে মুখ ভর্তি দাড়ি গোফ এরকম টাইপের, যে তেঁতুলের মতো জট পাকিয়ে গেছে সেগুলো। হাতে একটা ব্যাগ ছিল, একটা বোধহয় জলের বোতল ছিল, বা হাতে একটা লাঠি ছিল আমার মনে আছে, বা হাতে একটা লাঠি ছিল, ডান হাতে একটা জলের বোতল বা এরকম কিছু একটা ছিল। তো সামনে দেখছি হঠাৎ করে একটি লোক দৌড়ে এসে আমাকে বলছে যে আরে আপনি এসছেন, আসুন 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 করে, খুব আসুন আসুন করে সামনে একটা ছোট ঘর আছে অফিস ঘর টাইপের, সেখানে আমাকে নিয়ে গেলেন। মানে বোঝা গেল যে যে জায়গাটা দেখছি সেখানে হয়তো কোনো একটা রক্ষণাবেক্ষণের কাজ চলছে, কোনো একটা গভর্নমেন্ট সাইট হয়তো তারাই ওই শিলার একটা লাগিয়েছে। তো সেখানে ভদ্রমহিলা বসেছিলেন, খুব বয়স্ক ভদ্রমহিলা, মানে প্রায় 60-65 বছর মতো হবে। তিনি এসে দেখি আমাকে প্রণাম করলেন, ধরেছে, আমি তো অবাক হয়ে গেলাম। সে আমাকে প্রণাম করে বললেন যে এত ঠান্ডায় আপনি এরকম একটা কোপিন পরে ঘুরে বেড়াচ্ছেন, আপনার কষ্ট হয় না? আমি খুব অদ্ভুত লাগছে আমার লোকজনের কথা শুনে যে কিরকম বলছে আমার ড্রেসগুলো। এবং তখন আমি বললো যে একটু আপনাকে কিছু প্রসাদ, মানে আপনি কিছু খাবেন এরকম, এমন যার কিছু দিলে দিন এরকম টাইপের। তো ওরা দেখলাম নিয়ে থেকে কিছু নিয়ে এলো, প্রথমে নানা করছিলাম, নিয়ে থেকে কিছু নিয়ে এলো। তখন আমি হাত ধোয়ার জন্য সামনে গেলাম, সামনে বেসিন একটা আছে, বেসিনের উপরে ছোট একটা আয়না আছে। আমি দেখলাম একজন প্রায় 70 থেকে 75 বছর বয়সী একজন বৃদ্ধকে নিজের জায়গা দেখছো? হ্যাঁ হ্যাঁ, আয়নায় দেখতে পাচ্ছি। সে তার চোখের ওপর তার ভরু নেমে চলে এসছে, জটা এরকম। ব্যাস ওই অব্দি দেখলাম, ভেঙে গেল স্বপ্নটা, আর কিছু দেখিনি আমি তারপর। এবং তারপর থেকে বাড়ি ঠিক আছে? বাড়িতে এখন ঠিক আছে কিনা বলতে, যে তোমার তারপরে যে যজ্ঞ যে প্রসিডিউরটা ছিল, যেটা বলেছিল, সেই যজ্ঞটা কিছু প্রসিডিউর শুরু করেছি আমি, আস্তে আস্তে সেই জিনিসগুলো করবো পুরো ব্যাপারটা। তবে বাড়িতে আগে যে সাংঘাতিক ব্যাপারটা ছিল না, সেটা কিন্তু সেরকম হয়নি। আমাকে উনি বিধান দিয়েছিলেন, বলেছিলেন যে বাড়ির যে, তোকে বলেছিলেন বাড়িতে একটা বাস্তু সাপের ব্যাপার আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর আগেও আমি শুনেছিলাম যে তখন কি হয়েছিল না, যে অনেকদিন আগেকার ঘটনা, আজ থেকে না বহু, আমি যখন ছোট ছিলাম তখন আমার যে জেঠুদের মধ্যে, আমার তো 3 জেঠু, তার মধ্যে একজন কি করেছিল যে আমাদের যে সেপটিক চেম্বার আছে, সেপটিক চেম্বারের পিছনে একটি তোমার পেয়ারা গাছ ছিল। সে পেয়ারা গাছের নিচে গর্তে 2টি দাঁড়াস সাপ থাকতো। দাঁড়াস থাকে না, কালো রঙের, দেখবে ফোনা হয় না, লম্বা সাপ হয়, 2টি দাঁড়াস সাপ থাকতো। দাঁড়াস সাপ কি কালো হয় না? কালো, অ্যাশ কালারের হয়। ওই অ্যাশ কালো এরকম টাইপের, কিন্তু ফোনা হয় না দাঁড়াসের। কারণ আমি আমাদের উঠোনে বহুবার দেখেছিলাম সাপ দুটোকে, অনেক সময় না পেঁচিয়ে শুয়ে থাকতো, জানো তো, সাপ দুটো পেঁচিয়ে শুয়ে থাকতো। তো সেইখানে আমার জেঠু একটা বাস্তু সাপ, তো সেখানেই জেঠু একটা গন্ডগোল করে ফেলেছিল, এই সাপের মধ্যে একটি সাপকে পিটিয়ে মেরে ফেলে, বুঝতে পারলে? এবং সেই তার যে জুড়ি আছে, তার জুড়ি অনেকদিন আমাদের উঠোনে বসে থাকতো, বহুদিন। আমি দেখেছি প্রায় 1-1.5 বছর মতো দেখেছি সেই সাপটাকে মেরে ফেলার পরে। আমি দেখেছিলাম, আমি তখন বলছি তোমাকে অনেকদিন পুরনো ঘটনা, যখন আমি ক্লাস 4-এ পড়ি তখনকার ঘটনা। হ্যাঁ, তো আমি তখন দেখেছিলাম যে এরকম ওই তার জুড়ি আসতো, জানো তো, রাত্রেবেলায় এসে খুব হিসিস করে আওয়াজ করতো, প্রচন্ড আওয়াজ করতো, মানে উঠোনে বসে বসে। এবং আমরা তখন রাত্রেবেলা বেরোতাম না। আমাদের বাথরুমটা তখন একটু বাইরে ছিল, তখন বাড়িটায় পুরনো বাড়ি, মানে তখনও রিনোভেশন হয়নি, বাথরুম বাইরে ছিল, আমরা তখন যেতাম না, ওই খুব সাপের ভয়ে চোটেই যেতাম না। তো তারপরে তাকে আর দেখতে পাইনি আমরা, প্রায় 1-1.5 বছর পরে, আর সে সাপটাও ছিল না, তাকে আর দেখতেও পাইনি সেইখানে। তো ইনি আমাকে বলেছিলেন যে ওই সাপ নাকি একটা অভিশাপ দিয়েছিল, আচ্ছা, যার জুড়িকে আমরা, মানে আমার জেঠু মেরে ফেলেছিল, এবং সেটা ওই ক্ষেত্রে দেওয়া হয়েছিল। মানে আমার যে বাড়িটা আছে, যে আমাদের পুরো যে পৈতৃক যে বাড়িটা আছে না, যে জায়গাটায়, ওই বাস্তু সাপের জন্যই বলো আর এই দুটো বাজ পড়ার জন্যই বলো, বাড়িতে ওই কালাগ্নি যোগ নেমে এসেছিল, ঠিক আছে? এবং কালাগ্নি যোগের সাথে অভিশাপ রূপে একজন ভয়ানক একজন অপদেবতা নেমে চলে এসেছিল। এবং
তা হয়তো আমাদের পূর্বপুরুষের পাপ বা যায় কিছু বলো, সেই জন্যই হয়তো কোনো একটা ঘটনা ঘটেছে। তো তিনি আমাদেরকে বিধান দিয়েছিলেন যে বাড়ির যে উঠোন আছে, সেই উঠোনে যে বাড়ির তোমার যে বর্তমান যে গৃহকর্তা আছে, ক্ষেত্রে যে উঠোন আছে, সেখানে তার হাতের মাপ অনুযায়ী, মানে ওই মাপ অনুযায়ী তোমার একটা বর্গক্ষেত্র মতো কাটতে হবে। কেটে ওইখানে মাটি খুঁড়ে 1 হাত গভীর মাটি তুলে নিয়ে তলার যে মাটি আছে সেই মাটিটার উপরে যদি যজ্ঞ করে, কিছু প্রসিডিউর বলে দিয়েছিলেন, সেই যজ্ঞটা উনি করবেন বা করে তারপরে পরে ওর যজ্ঞটা করলে তখন সেই অভিশাপটা আর কি মিটবে। বেসিক্যালি ক্ষমা চাইতে হবে। তো আপাতত পরিস্থিতি যে আছে বাড়ির অনেকটাই কমেছে, এবং যখন আমরা এটা বুঝতে পারলাম না যে দোষটা আমাদের ছিল, তখন দেখলাম যখন আমি 1-2 বার পরে ক্ষমা চাইতাম যে আমি তো না বুঝতে পেরে আমার পূর্বপুরুষরা করে ফেলেছে কিছু, তোমাদের ক্ষমা করে দাও। তার কারণ দেখো যে ভূত প্রেত এগুলো এক জিনিস, কিন্তু অপদেবতা অন্য জিনিস। তারা দৈবিকই তুমি বলতে পারো, মানে অনেকটাই তাদের দৈব ক্ষমতা আছে। তো আমার মনে হয় যে কিছু জায়গায় মানুষের না একটু হাত জোড় করে ক্ষমা চাওয়া উচিত। আগের বছর থেকে আমরা সোদপুরের যে হন্টেড বাড়িটার ঘটনা শোনা শুরু করেছিলাম, সেটা আজকে একটা পর্যায়ে এসে শেষ হলো। আশা করি এই সিরিজটা আপনাদের খুব ভালো লেগেছে, পারিজাতের যে ঘটনাটা ছিল। এবং সত্যি কথা বলতে, যখন আমি নিজে রেকর্ড করেছি এই সিরিজটা, এছাড়াও পারিজাতের সাথে যখন ওর অ্যাক্সিডেন্ট হয় বা বিভিন্ন সময় আমার কথোপকথন হয়েছে, আমার না খুব আনক্যানি অ্যান্ড ক্রিপি ফিল হয়েছে, যেটা সচরাচর খুব একটা হয় না। আসামের 6B যে বাড়িটা ছিল, সেইখানের ঘটনাটা শোনার সময় আমার এরকম টাইপের একবার ফিল হয়েছিল, তাছাড়া এই ক্ষেত্রেই হয়। তো আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং কিউরিওফাইড চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নেবেন। তাহলে চলুন, দেখা হচ্ছে বৃহস্পতিবার দিন দুপুর 3টের সময় এরকমই একটা ঘোষলি কল রেকর্ডিংয়ে। ততক্ষণ অবধি কিউরিওফাইটের এরকম আরও দুটো ঘোষলি কল রেকর্ডিং শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।